৩০ বছর আগে এক সিরিয়াল কিলার পুরো দেশকে আতঙ্কে কাঁপিয়েছে, যাকে ধরতে ঘাম ছুটে গেছে তামাম গোয়েন্দা বিভাগের। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল অন্তত ২০,০০০ জনকে, তবুও আসল খুনিকে কেউ ধরতে পারেনি। এরপরে ৩০ বছর কেটে যাবার পরে অপ্রত্যাশিতভাবে একজন ভিকটিমের ডিএনএর সাথে মিলে যাওয়ায় আসল খুনি ডিটেক্ট হয়। খুনি এতদিন অন্য একটা কেসে জেলে থাকায় তাকে ধরা সম্ভব হয়নি। কিন্তু সমস্যা হলো, বাকি কেসগুলোতে দোষী প্রমাণের জন্য তার বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই। তাছাড়া খুনি এতটাই ধূর্ত যে কোনোভাবেই তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা যায় না। তবে কি খুনি এবারও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে? আর সে এতগুলো খুনি বা কীভাবে করেছিল? বন্ধুরা, বলছিলাম দক্ষিণ কোরিয়ার একটা সিরিয়াল কিলিং কেসের কথা, যেটা কোরিয়ার সবচেয়ে কুখ্যাত এবং ঐতিহাসিক কেসগুলোর মধ্যে একটা। সেই বাস্তব ঘটনাকে পর্দায় তুলে আনা হয়েছে দ্য স্ক্যারক্রো সিরিজের মাধ্যমে। তাই আসুন একটি কুখ্যাত কেসের গল্প শুনে আসি। পুলিশের চাকরি থেকে রিটায়ারমেন্টের পরে অপরাধ বিজ্ঞানে শিক্ষকতা করছিল ডিটেকটিভ কাং তেজু। অন্যদিনের মতো আজকেও সে ক্লাস নিচ্ছিল। এ সময় তার কাছে বর্তমান চিফ ইন্সপেক্টর লি আসলে কাং একটু অবাক হয়। লি জানায় ৩০ বছর আগের কাংসেং মার্ডার কেসের আসল অপরাধী ধরা পড়েছে। কথাটা শুনে কাং অনেকটা হকচকিয়ে যায়। লি বিস্তারিতভাবে জানায়, অপরাধী ইয়ংও আগে কাংসেং কাউন্টিতে থাকত, পরে সে চেয়ংজুতে শিফট করে। ৯৪ সালের দিকে সে ভাবিকে হত্যার দায়ে জেলে চলে গিয়েছিল। আর ওই সময় সিরিয়াল কিলিংয়ের কেসের তদন্ত চলছিল। যেহেতু সে ওই সময় জেলে ছিল, তাই কেসের তদন্তের সময়ে তাকে ধরা যায়নি। যদিও এখনও সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল এবং শীঘ্রই সে ভালো আচরণের দোহাই দিয়ে প্যারোলে মুক্তির চেষ্টা করছিল। তবে সঠিক সময়ে পুলিশ গিয়ে তার প্যারোল আটকে দিয়েছিল। কিন্তু সমস্যা হলো, ইয়ংওর ডিএনএ জাস্ট ৩টা কেসের সাথে মিলছে। বাকি কেসগুলোতে তাকে অপরাধী প্রমাণের জন্য কোনো এভিডেন্সই পুলিশের কাছে নেই। তাছাড়া সে কিছু স্বীকারও করছে না। তবে ইয়ংও বারবার কাংয়ের সাথে দেখা করতে চাইছে। কাংই ওই সময়ে এই সিরিয়াল কিলিংয়ের কেসটাকে লিড করছিল। ইয়ংও যেহেতু কাংয়ের কথা বলেছে, তাই লি রিকোয়েস্ট করে কাং যেন তার সাথে দেখা করে স্বীকারোক্তি আদায় করে। তাছাড়া কাংয়েরও লাইফের সবচেয়ে বড় স্বপ্ন ছিল এই কেসটা সলভ করা। তো লি চলে যাবার পরে কাং বাড়ি ফিরে পুরনো কেসের তদন্তের ফাইলপত্রের বক্সটা বের করে। এ সময় তার ৩০ বছর আগের ১৯৮৮ সালের নস্টালজিক সময়গুলোকে মনে পড়ে যায়। কাং তখন টকবকে যুবক, পুলিশের সিনিয়র অফিসার হওয়ায় কাউকেই পরোয়া করত না। এমনকি ঘুষ নেবার অভিযোগে সে পুলিশের একজন সার্জেন্ট চৈ জংমুকে সরাসরি পুলিশের মেডেল বিতরণী অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আনে। সেখানে পুলিশের চিফ, কমিশনার, প্রেস থেকে শুরু করে অনেক হেভিওয়েট লোক ছিল। প্রেস তো এমনিতেই সবার দোষ খুঁজে বেড়ায়, তাই এই ঘটনাতেও প্রেস হুমড়ি খেয়ে পড়ে। ফলে পুলিশের সেই টিমটা প্রকাশ্যে ক্ষমা চায়। আর এই সাহসিকতার শাস্তি হিসেবে কাংকে সিওল থেকে কাংসেং কাউন্টিতে ট্রান্সফার করা হয়। কারণ সে যাকে গ্রেপ্তার করেছিল সে কমিশনারের ভাগ্নে ছিল। তো ট্রান্সফার হয়ে কাং দেশের বাড়ি কাংসেংয়ে ফিরে যায়। প্রথমে সে তার ২ বন্ধু কি হোয়ান এবং রিপোর্টার জিওনের সাথে দেখা করে। তাদের সাথে অনেক রাত পর্যন্ত সুখ দুঃখের আলাপ করে। সেই সাথে রাগে ক্ষোভে প্রচুর ড্রিঙ্ক করে টালমাটাল হয়ে যায়। দুজনে ধরাধরি করে কাংকে বাড়িতে দিয়ে আসে। বাড়িতে কাংয়ের বোন সুনিয়ং থাকে। ভাইয়ের এই দশা দেখে সে খুবই বিরক্ত হয়। রাতে ঘুমের ভেতরে কাং নিজের একটা নির্মম অতীতের দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। অল্প বয়সে তার কিছু বন্ধু তাকে প্রচুর বুলি করত। মাঝে মধ্যে সেই বুলির তীব্রতা মাত্রাও ছাড়িয়ে যেত। অতীতের সেই ট্রমা এখনও সে বয়ে বেড়াচ্ছে। যাই হোক, পরের দিন সে লোকাল থানায় জয়েন করে। বড় শহরে এতদিন থাকায় এখানকার পরিবেশ কাংয়ের মোটেও ভালো লাগছিল না। এর মধ্যে আবার পুলিশ মার্ডার কেসে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে আনে। তাকে দেখেই কাং বিচলিত হয়ে পড়ে, কারণ এটা তার পরিচিত এক বোকাশোকা লোক লি সেয়ংজিন। তাকে বেশ ভালো মতোই মারধর করা হয়েছে। তাই কাং স্টাফদের ওপরে চেঁচামেচি শুরু করে। কাং বলে সেয়ংজিনকে সে আগেও ৩ বার চুরির দায়ে গ্রেপ্তার করেছিল, তবে জেরা করলেই সে থতমত খেয়ে তোতলাতে শুরু করে। এরকম একজন লোক সচরাচর কোনো বড় অপরাধ করে না। তাই সে স্টাফদের এসব ছিচকাচোরের পেছনে সময় নষ্ট করতে নিষেধ করে। তবে তার এক কলিগ বিরক্ত হয়ে বলে সেয়ংজিনকে চুরির জন্য না, বরং মার্ডার কেসের জন্য গ্রেপ্তার করা হয়েছে। আর পাবলিক প্রসিকিউটর নির্দেশ দিয়েছে
আজকের মধ্যেই যেন তাকে দিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। মার্ডার কেসে অভিযুক্ত শুনে কাংও বেশ হকচকিয়ে যায়। সে বিস্তারিত না জেনে সহসাই এর কিছু বলতে পারে না। সেয়ংজিনের বিপক্ষে কেসটা সামলাচ্ছিল পাবলিক প্রসিকিউটর চা সিয়ং। বখি নামের এক মেয়েকে খুনের অভিযোগেই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর পুলিশকে ক্লু পেতে সাহায্য করেছিল সিয়ং। তার এক কলিগ জানতে চায় সিয়ং কিভাবে খুনিকে খুঁজে পেল। সিয়ং জানায় ভিকটিমকে গলায় মোজা পেঁচিয়ে ফাঁস দিয়ে খুন করা হয়েছে। এরকম খুন তার বেশ ইউনিক লাগছিল। তাই সে মোজা সংক্রান্ত পুরনো কেসগুলো ঘাটাঘাটি করতে গিয়ে সেয়ংজিনের নামটা বেরিয়ে আসে। এছাড়া একজন সাক্ষীও আছে যে ঘটনাস্থলের আশেপাশে সেয়ংজিনকে দেখেছিল। এটা শুনে কলিগ সিয়ংকে সতর্ক করে দেয় সিয়ংয়ের হাতে এখনও স্ট্রং কোনো প্রমাণ নেই, তাই সে যেন আরও প্রমাণ ম্যানেজ করে, না হলে এই কেস টিকবে না। এদিকে কাং সেয়ংজিনের ফাইল ঘাটা শুরু করে। সে জুনিয়র অফিসার পার্ক দেহর কাছে জানতে পারে সেয়ংজিনকে গত ফেব্রুয়ারিতে মোজা চুরির অপরাধে জরিমানা করা হয়েছিল। পরবর্তীতে আবারও এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত জেলে ছিল, কারণ রাস্তা দিয়ে মোজা পরে যাওয়া এক মহিলার সাথে সে অসভ্যতামি করছিল। এক্স্যাক্টলি বললে মহিলার মোজা পরা পায়ে সে হাত দেবার চেষ্টা করছিল। তবে জাস্ট এই দুটো ছোট কেসের ওপরে নির্ভর করে সেয়ংজিনকে খুনের কেসে অভিযুক্ত করার ব্যাপারটা কাং মানতে পারছিল না। সে দেহকে বুখির মার্ডার কেসের ফাইলটা আনতে বলে। দেহ র্যাক থেকে ফাইল বের করতে গেলে ফাইলের ফাঁক থেকে অনেকগুলো ফটো পড়ে যায়। এতে কাং বিরক্ত হলেও কয়েকটা ফটোর দিকে চোখ পড়ায় সতর্ক হয়ে যায়। সে খেয়াল করে প্রায় একই রকম ভিন্ন ভিন্ন মেয়ের ফটো। এই ব্যাপারে জিজ্ঞেস করলে দেহ জানায় রিসেন্টলি কয়েকটা খুনের ঘটনা ঘটেছে। ফটোগুলোর সিমিলার প্যাটার্ন দেখে দেহ বলে এগুলো সব সিরিয়াল কিলিং এবং এদেরকে একজনই হত্যা করেছে। কাং সেয়ংজিনের সাথে লকআপে কথা বলতে গেলে সেয়ংজিন অকপটে স্বীকার করে খুনটা সেই করেছে। সে কাংয়ের কোনো কথাও শুনতে চায় না। এতে কাং ইনভেস্টিগেশন অফিসারের ওপর ক্ষেপে যায়। সে হয়তো মারধর করে সেয়ংজিনের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করেছে। তবে সে জানায় সেয়ংজিনের স্বীকারোক্তি প্রসিকিউটর নিজেই রেকর্ড করেছে। আসলে কেসটা যাতে হাতছাড়া না হয় এই জন্য সেয়ংজিনকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল। জেরার মুখে সেয়ংজিন এমনিতেই অনেক ঘাবড়ে যায়, তাই সে ভয়ে কাঁপছিল। এই ব্যাপারটা দেখে অভিজ্ঞ সিয়ংয়ের স্বীকারোক্তি আদায় করাও সহজ হয়ে যায়। সিয়ং সেয়ংজিনের সামনে মোজা রেখে জিজ্ঞেস করে মোজার ওপরে তার এত নেশা কেন। সেয়ংজিনের সত্যি মোজার ওপরে অবসেশন ছিল, মানে মেডিকেলের ভাষায় এটা মূলত প্যারাফিলিয়া নামের একটা রোগ। তো খুনের হাতিয়ার যেহেতু মোজা, আবার সেয়ংজিনেরও মোজা দেখলেই উত্তেজনা কাজ করে। তাই এই কমন পয়েন্টটাকে ইস্যু করে সিয়ং দোষারোপ করে সেয়ংজিনই বুখিকে হত্যা করেছে। সিয়ং ভয়ও দেখায় সেয়ংজিন যদি নিজের অপরাধ স্বীকার করে তাহলে সিয়ং 5 বছরের ভেতরে তাকে জেল থেকে বের করে আনবে, আর যদি স্বীকার না করে তাহলে আজীবন জেলে পচে মরবে। সেয়ংজিন প্রচণ্ড ঘাবড়ে বলে সে জেলে চলে গেলে তার অসুস্থ মাকে দেখার কেউ থাকবে না। তখন সেয়ংজিনকে মেন্টালি আরও ভেঙে দিতে সিয়ং বলে সেয়ংজিনের মা মারা গেলে সে মাকে শেষবারের মতো দেখতেও পারবে না। এবার সেয়ংজিন পুরোপুরি ভেঙে পড়ে এবং যেই অপরাধ করেনি সেই অপরাধও স্বীকার করে নেয়। যাই হোক, কাং প্রসিকিউটরের জন্য অপেক্ষা করছিল। এ সময় সিয়ং বেরিয়ে এসে কাংকে দেখে ছুটে আসে। কাং জানতো না সিয়ং এই কেসের প্রসিকিউটর, আবার সিয়ংও জানতো না কাং এখন পুলিশ অফিসার। ছোটবেলায় এরা দুজনে বন্ধু ছিল, তবে এটাকে বন্ধু বলে ঠিক বিশেষায়িত করা যায় না, কারণ সিয়ংয়ের গ্যাং কাংকে অনেক বুলি করত। তাই সিয়ং কাংকে দেখে খুব খুশি হলেও কাং সিয়ংকে দেখে তেমন খুশি হয় না। সে কথা না বাড়িয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। এই সময় তার ছোটবেলার সে বুলির ঘটনাটা মনে পড়ে আবারও ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। ফ্রাস্ট্রেশন কাটাতে সে ওয়াশরুমের আয়নাতে ঘুষিও মেরে দেয়। তো এরপরে সে আবারও লাস্ট কয়েকটা মার্ডার কেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে। এদিকে স্কুল পড়ুয়া দুই বান্ধবী জেয়ংরিন এবং মিনজি উঠতি বয়সের আবেগে একটা প্রেমের চেষ্টা করছিল। স্কুলের কাছে একটা লাইব্রেরি আছে, কাংসেং বুক স্টোর। এই লাইব্রেরিটাতে কি বেয়ম কাজ করত। এই কি বেয়ম আবার কাংয়ের বোন সুনিয়ংয়ের সাথে প্রেম করত। দুজনে পার্সোনালি বিয়ের কথাবার্তাও বলছে, শুধু কাংকে এখনও জানাতে পারেনি। তো জেয়ংরিং না জেনে কি বেয়মকে বেশ পছন্দ করত, তাই মিনজি তাকে কি বেয়মের সাথে সেটেল করিয়ে দেবার প্ল্যান বানায়। কি বেয়ম একটা বই ঘাটছিল। এই সময় জেয়ংরিন বই খোঁজার নামে কি বেয়মের পাশে গিয়ে দাঁড়ায়, আর তখনই মিনজি জেয়ংরিনকে ধাক্কা মারে।
এতে জিয়ংরিনও পাশে থাকা কিবেয়মের সাথে ধাক্কা খায় এবং কিবেয়মের হাত থেকে বইটা পড়ে যায়। জিয়ংরিন তাকে সরিটরি বলে একাকার করে ফেলে। বইটা পড়ে যাওয়ায় একটু দাগ পড়ে যায়, তাই জিয়ংরিন তাকে বইয়ের দামটা দিয়ে দিতে চায়। তখন কিবেয়ম জিয়ংরিনকে বইটা গিফট হিসেবে দেয়। জিয়ংরিন অ্যাডভান্স গাইড বুক করার নামে নিজের নামটা কিবেয়মকে জানিয়ে দেয়। এরপরে সন্ধ্যার পরে দুজনে বাড়ি ফেরার সময়ে ক্ষেতের ভেতরে অন্ধকার কাউকে দেখে ঘাবড়ে যায়। তবে একটু ভালো করে দেখতেই বুঝতে পারে এটা একটা কাকতাড়ুয়া। ক্ষেতের মাঝে পুঁতে রাখা আছে, তবে অন্ধকারে শুনশান রাস্তা হওয়ায় তাদের একটু ভয় ভয় লাগছিল। বিশেষ করে মিনজির বাড়ি সামনের গলিতেই। সে একা যেতে ভয় পাচ্ছিল, তাই জিয়ংরিন বলে সে বাড়িতে না ঢোকা পর্যন্ত জিয়ংরিন দাঁড়িয়ে থাকবে। এই ভরসায় মিনজি বাড়ির পথে এগিয়ে যায়, কিন্তু একটু পরেই তাকিয়ে দেখে জিয়ংরিন কোথাও নেই। মিনজি মনে মনে জিয়ংরিনকে একটা গালিও দেয় যেও দুষ্টমি করে না দাঁড়িয়ে চলে গেছে। এদিকে পরের দিন সকালে সেয়ংজিনকে মহড়ার জন্য নিয়ে যাওয়া হয়। মানে কোরিয়ায় এই সিস্টেমটাকে হিয়নজাং গোমজং বা ক্রাইম সিন রিএনঅ্যাক্টমেন্ট বলা হয়, যেখানে আসামিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিনয় করে দেখাতে বলা হয় সে কিভাবে ক্রাইমটা করেছে। তো আসামি নিয়ে যাওয়ার পরে কাং সিয়ংয়ের কাছে গিয়ে বলে নিজেকে জাহির করতে সে যেন নির্দোষ কাউকে না ফাঁসায়। সিয়ং কাংয়ের কথাকে গুরুত্ব না দিয়ে বলে সেয়ংজিন নিজেই অপরাধ স্বীকার করেছে। সিয়ং কাংকে এসব ঝামেলায় নাক না গলিয়ে তার সাথে জয়েন করতে বলে। এতে সিয়ং কাংকে অনেক বড় বড় কেসে হেল্প করবে। তবে কাং সিয়ংয়ের থেকে দূরে থাকতে চাইছিল, তাই কাং বলে সে অন্য কারো ব্যাপারে নাক গলায় না, বিশেষ করে যেখানে নাক গলানোর প্রয়োজন নেই সেখানে তো প্রশ্নই আসে না। এই বলে সে চলে যায়। এরপরে কাং আরেকজন প্রসিকিউটর জেহুনের কাছে যায়। কাং জেহুনকে বলে সেয়ংজিন আসল খুনি না। জেহুন একটু বিরক্ত হয়ে বলে সে তো সেয়ংজিনের কেস সামলাচ্ছে না, তাহলে তাকে কেন এসব বলা হচ্ছে। কাং বলে সেয়ংজিনকে যে কেসে ফাঁসানো হয়েছে সেই কেসটা জেহুনের কেসের সাথে কানেক্টেড। কাং আর ভনিতা না করে বলে দেয় বখির আগে ঘটা দুটো মার্ডার চই মিনজা এবং হোয়াং কাংয়েকেও একই ব্যক্তি খুন করেছে, মানে তিনটা খুনই একই লোক করেছে। জেহুন মূলত আগের দুটো কেস সামলাচ্ছিল, তাই কাং তাকে বলে সেয়ংজিনের নির্দোষ হবার সবচেয়ে বড় প্রমাণ হোয়াং কাংয়ের খুনের সময়ে সেয়ংজিন জেলে ছিল। এরই মধ্যে কাংয়ের কাছে ফোন আসে এবং বলা হয় আরও একটা সেম প্যাটার্নের লাশ পাওয়া গেছে। আর এর মধ্য দিয়ে কাংয়ের হাইপোথিসিসও সত্যি প্রমাণিত হয়ে যায় যে এটা একটা সিরিয়াল কিলিংয়ের কেস। তো এরপরে কাং ঘটনাস্থলে যায়। আর এই লাশটা হলো জিয়ংরিনের। তাকেও সেম প্যাটার্নে খুন করা হয়েছে। হাত পা মুখ বাঁধা, চোখ ঢাকা, গলায় মোজা পেঁচিয়ে হত্যা করা হয়েছে। জিয়ংরিনের স্কুল ব্যাগ, গতদিনের লাইব্রেরির বইটা পাশেই পড়েছিল। এই লাশটার কারণে সেয়ংজিনও নির্দোষ প্রমাণিত হয়ে যায়। চিফ প্রসিকিউটর সিয়ংকে ডেকে একটু বকাবকি করে এবং এই কেস থেকে সরিয়ে দেয়। ব্যাপারটা সিয়ংয়ের ইগোকে হার্ট করে এবং ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অন্যদিকে কাং জিয়ংরিনের বান্ধবী মিনজিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। মিনজিকে জিয়ংরিনের লাশের পাশে পাওয়া বইটা দেখালে সে জানায় এটা তারা কাংসেং লাইব্রেরি থেকে নিয়েছিল। কাং জানতে চায় ফেরার পথে তারা সন্দেহজনক কিছু দেখেছিল কিনা। মিনজি কাকতাড়ুয়া এবং কয়েকটা কুকুরের ঘেউঘের কথাটা বলে। এরপরেই সে মনে পড়া ভঙ্গিতে বলে তারা ফিরছিল এই সময় পথে একজন আতঙ্কিত মহিলা ছুটে আসে। মহিলাটি ওদেরকে চুপ থাকতে বলে এক সাইডে লুকিয়ে পড়ে। এরপরেই একজন পুরুষও ছুটে আসে এবং মহিলাটিকে খুঁজতে শুরু করে। তারা ধারণা করে এই লোকটা ওই মহিলাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে। তাই জিয়ংরিন লোকটাকে একটা ভুল পথ দেখিয়ে বলে মহিলাটা ওই দিকে গেছে। জিয়ংরিনের কাণ্ড দেখে মিনজি ভয় পেয়ে যায়, কারণ বাই চান্স লোকটা যদি বুঝে যেত জিয়ংরিন মিথ্যা বলছে তাহলে তো লোকটা তাদেরই ক্ষতি করে দিত। তো কাং সেই লোকটাকে খুঁজে বের করে। লোকটার নাম কিম হান সেওপ। হান সেওপ একটা লন্ড্রি চালাতো, তবে আপাতত সে কিছুই করে না, তাই সন্দেহটা আরও বেড়ে যায়। কাং এবং দেহ সন্ধ্যায় হানসেওপের জন্য অপেক্ষা করছিল। হঠাৎ দেখা যায় হানসেওপ একজন মহিলাকে তাড়া করে তাকে কাঁচি দিয়ে মারার চেষ্টা করছে। মহিলার কোনো ক্ষতি করার আগেই কাং এবং দেহ হানসেওপকে ধরে ফেলে। তবে হানসেওপ জানায় ওই মহিলা তার স্ত্রী, সে পালিয়ে গিয়েছিল, তাই হানসেওপ তাকে ধরে আনার চেষ্টা করছিল। আর তাছাড়া হানসেওপের তাকে মারার কোনো উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য থাকলে কাঁচির বদলে ছুরি নিয়ে তাড়া করত, কারণ কাঁচির চেয়ে ছুরিতে খুন করা সহজ। তো শিওর হবার জন্য কাং মহিলাকেও জিজ্ঞাসাবাদ করে। মহিলা জানায় হানসেওপের কথা সত্য। হানসেওপ তাকে অনেক মারধর করত, তাই ওর কাছ থেকে পালিয়ে গিয়েছিল। তবুও প্রতিদিন সন্ধ্যায় হানসেওপ তাকে খুঁজতে বের হয়।
আর সেও হানসেওপের কাছ থেকে পালিয়ে বেড়ায়। তো কাং দুজনকেই জেয়ংরিন আর মিনজির ফটো দেখালে ওরা স্বীকার করে মেয়ে দুটোকে গতরাতে দেখেছে। কাং হানসেওপের খুন করার কোনো প্রমাণ পায় না, কারণ হানসেওপ চলে যাবার পরে একই পথে আর ফিরে আসেনি। কাং মহিলাকে সন্দেহজনক কিছু দেখেছে কিনা জিজ্ঞেস করলে সেও কাকতাড়ুয়া এবং কুকুরের ডাকাডাকির কথাটা বলে। এদিকে মিনজি গতরাতের ঘটনাস্থলের দৃশ্যের একটা পারফেক্ট স্কেচ এঁকে ফেলে। কাংও রাতে ঘটনাস্থলে তদন্ত করতে যায়। সে ক্ষেতের মাঝে কাকতাড়ুয়ার হ্যাটটা খুঁজে পায়। সে আরেকটু পর্যবেক্ষণ করে বুঝে যায় খুনি জেয়নরিংকে কিভাবে কিডন্যাপ করেছিল। এই সময় ব্রিজের নিচ দিয়ে কাউকে আসতে দেখে কাং সতর্ক হয়ে যায়। কাছে আসতেই দেখে এটা সিয়ং। যদিও সিয়ং এই কেসের দায়িত্বে নেই, তবুও সে তদন্ত করছিল। কাং সিয়ংকে তার কাছ থেকে দূরে থাকতে বলে, কারণ সিয়ংয়ের পাল্লায় পড়ে ছোটবেলায় কাংও অনেক অপরাধ করেছিল। সিয়ং বলে সে এই কেসটা আবারও ফিরিয়ে নেবে, পাশাপাশি কাংকেও নিজের সঙ্গে রেখে দেবে। কাং গালি দিয়ে বলে সিয়ং একটা সাইকো। রাগের মাথায় কাং একটা ব্ল্যাঙ্ক ফায়ারও করে দেয়। তো সেসব কথা ভাবতে ভাবতে কাং জেলে পৌঁছে যায়। ইন্টারোগেশন রুমে আসামি ইয়ংকে আনা হলে কাং খেয়াল করে খুনির মাথায় এখনও একটা হ্যাট পরা আছে, যেমনটা কাং ক্ষেতের মাঝে পেয়েছিল। ইয়ংও কাংকে বলে আপনি আসতে অনেক বেশি লেট করে ফেললেন। কাংও পাল্টা প্রশ্ন করে আপনি কি আমার জন্য অপেক্ষা করেছিলেন? কাং ইয়ংকে জিজ্ঞেস করে সে কাংকে কেন ডেকেছে। ইয়ংও জানায় 30 বছর আগের কাংসেং মার্ডার কেসে আপনি মিডিয়া, টকশো, প্রেস কনফারেন্স সব জায়গায় পরিচিত মুখ ছিলেন, তাই আমি ভাবলাম আপনি হয়তো জানতে চান আসল খুনি কে। কাং বলে তার জানতে চাওয়া বা না চাওয়াতে কিছু আসে যায় না, কারণ অলরেডি আসামির ডিএনএ ভিকটিমের সাথে ম্যাচ করে গেছে। ইয়ংও এখনও ফুল কনফিডেন্সের সাথে খুনের অভিযোগ অস্বীকার করে। কাং বলে এই কেসের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই ইয়ংও এখন স্বীকার করলেও সমস্যা নেই। ইয়ংও প্রশ্ন করে তাহলে পুলিশ 30 বছরের পুরনো কেস নিয়ে আবারও ঘাটাঘাটি করছে কেন? কাং জানায় 9 জন ভিকটিমের পরিবার আজও অসহায় দীর্ঘশ্বাস নিয়ে জীবন কাটাচ্ছে। ওদের জানার অধিকার আছে তাদের স্বজনের সাথে কে অন্যায়টা করেছে। শুধু ওরাই না, ওই সময় কাংসেং শহরের সব মানুষেরই এটা জানার অধিকার আছে। তাই পুলিশ এত বছর পরে শুধুমাত্র সত্যিটা সামনে আনতে চায়। এগুলো শোনার পরেও ইয়ংও দৃঢ় কণ্ঠে বলে সে কোনো সিরিয়াল কিলিং করেনি। কাংয়ের আজকে আর আলোচনা করতে ইচ্ছে করছিল না, তাই সে আগামীকাল আসবে বলে উঠে চলে আসে। কাং আগামীকাল ফিরে আসা পর্যন্ত আমরা 1988 সালের গল্পের পরবর্তী অংশ শুনে আসি। তো গল্প কোথায় থেমেছিল জানো? হ্যাঁ, জেয়ংরিনের খুনের ঘটনাস্থলে কাং আর সিয়ং মুখোমুখি হয়েছিল। সিয়ং কাংকে চ্যালেঞ্জ করে সে এই কেস আবারও ফিরিয়ে নেবে এবং কাংকেও নিজের সাথে রেখে দেবে, ঠিক যেভাবে ছোটবেলায় কাংকে সে নিজের চাকরের মতো সাথে রাখত। সিয়ং কাংকে অতীতের কথাগুলো মনে করিয়ে দেয়। ওরা কাংকে মারতে মারতে অনেক সময় সেন্সলেস করে দিত, তার পানির পাত্রে প্রস্রাব করে দিত। কাং সেন্সলেস হয়ে গেলেও তার নিস্তার ছিল না, তখনও তার উপরে টর্চার চলত। সেসব কথা উল্লেখ করে সিয়ং সাইকোর মতো হাসছিল। এতে কাং ক্ষেপে যায় আর তাকে ভয় দেখাতে একটা ব্ল্যাঙ্ক ফায়ার করে। সিয়ং ঘাবড়ে গিয়ে বলে একজন পাবলিক প্রসিকিউটরের উপরে গুলি চালাচ্ছিস? তখন কাং বলে কেন, মজা পাসনি? ছোটবেলায় তোর ছোট ছোট ফাজলামিগুলোতে আমিও একটু মজা পাইনি। সিয়ংকে সায়স্তা করে কাং কিছুটা মানসিক তৃপ্তি নিয়ে চলে আসে। কাং ফিরতি দেখে সেয়ংজিন তাকে ধন্যবাদ জানানোর জন্য দাঁড়িয়ে আছে। কাং সেয়ংজিনকে সব কুকর্ম বাদ দিয়ে ভালোভাবে জীবন কাটাতে পরামর্শ দেয় এবং মায়ের খেয়াল রাখতে বলে। পরের দিন পুলিশের সিনিয়র ইন্সপেক্টর সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দেয় শহরে সিরিয়াল কিলিং ঘটছে, আর এখন পর্যন্ত তারা 4টা কেসের রেকর্ড পেয়েছে। তো এরপরে কাং সহকর্মীদের নিয়ে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করে বেড়ায়। এই চক্করে সে বেশ কিছুদিন বাড়ি ফিরতে পারেনি, তাই বোন সুনিয়ং তাকে কয়েকটা ড্রেস দিতে আসে। আর এই সুযোগে সুনিয়ং কি বেয়মকে বিয়ে করতে চায় এই কথাটাও ভাইকে জানিয়ে বিয়ের ডেট ফাইনাল করতে বলে চলে যায়। কাং কবে এবং কিভাবে বিয়ের ডেট ফিক্স করবে এসব ভেবে ভেতরে যাচ্ছিল। এই সময় একজন মহিলা স্টাফ জানায় তার একটা পুরনো কেসের কথা মনে পড়েছে। মাসখানেক আগে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছিল। তার বাড়ি ফেরার পথে কেউ মেয়েটাকে কিডন্যাপ করে নিয়েছিল, তবে সৌভাগ্যক্রমে সে পালিয়ে আসে। তাকে উদ্ধারের সময়ে 2 হাত পেছন দিকে রুমাল দিয়ে বাঁধা ছিল। এই ব্যাপারটার ভিকটিমদের সাথে মিলে যাচ্ছিল, কিন্তু সমস্যা হলো মেয়েটি কিডন্যাপারের নামে কোনো অভিযোগ দায়ের করেনি, তাই এর কোনো রেকর্ডও নেই। তাই মেয়েটির কাছে ইনফরমেশন কালেক্ট করতে
কাং 2 জুনিয়র সহকর্মীকে নিয়ে মেয়েটির বাড়িতে যায়। তবে মেয়েটি সেই ঘটনার ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। সে মানুষ দেখলেই ভয় পায়, তাই কাংদেরকে সে দেখা না দিয়ে চলে যেতে বলে। মেয়েটির একটাই কথা, সে তো বেঁচে ফিরেছে, তার কোনো ক্ষতিও হয়নি, তাই সে এই ব্যাপার নিয়ে আর ঝামেলা বাড়াবে না। তখন কাং বলে, আপনি একমাত্র মেয়ে যে জীবিত ফিরে আসতে পেরেছেন, বাকি ভিকটিমদের এই সৌভাগ্য হয়নি। কথাটা শোনার পরে মেয়েটা বাইরে বেরিয়ে আসে এবং কিডন্যাপারের ইনফরমেশন দিতে রাজি হয়। তো সেদিন মেয়েটা রাত করে বাড়ি ফিরছিল। বাস থেকে নেমে মাঠের পথ দিয়ে হেঁটে যাবার সময়ে সে একটা কাকতাড়ুয়া দেখতে পায়। এর কয়েক মুহূর্ত পরেই আচমকা কেউ তার পেটে ছুরি ধরে, অন্য হাতে মুখসহ জাপটে ধরে কিডন্যাপ করে নেয়। পাশের জংলা ক্ষেতের ভেতরে নিয়ে তার হাত রুমাল দিয়ে বেঁধে ফেলে। তার পায়ে মোজা ছিল না, এই জন্য কিডন্যাপার একটু বিরক্ত হয় আর মোজা পরেনি কেন জিজ্ঞেস করে। সে কৌশলে বলে তার ব্যাগের ভেতরে মোজা রাখা আছে। ব্যাগটা বেশ কিছুটা দূরে পড়েছিল। সাইকোটার নিজস্ব প্যাটার্ন ফলো করতে যেহেতু মোজা লাগবেই, তাই সে ব্যাগে মোজা খুঁজতে যায়। আর এই সুযোগেই মেয়েটা উঠে দৌড় দেয়। যেহেতু তার মুখ খোলা ছিল, তাই সে চিৎকার দিলে কিছু মানুষ এসে তাকে উদ্ধার করে। মেয়েটা পুলিশে রিপোর্ট করতে চায়নি, কারণ তার ব্যাগটা কিডন্যাপারের কাছে আছে আর সেই ব্যাগে মেয়েটার আইডি কার্ড আছে। যেহেতু কিডন্যাপারের কাছে নিশ্চয়ই তার নাম অ্যাড্রেস সবই আছে, তাই সে কোনো রিস্ক নিতে চায়নি। তো কাং তাকে জিজ্ঞেস করে সে কিডন্যাপারের চেহারা দেখেছিল কিনা। মেয়েটা জানায় সে ভয়ে কিডন্যাপারের দিকে তাকাতে পারেনি, তবে কিছু ব্যাপারে সে ধারণা দেয়। যেমন কিডন্যাপার স্বাভাবিক গড়নের, তার হাইট এভারেজ, শরীরও হালকা পাতলা। তবে একটা জিনিস সে স্পেশালি বলে, কিডন্যাপারের হাতটা মেয়েদের মতো বেশ নরম এবং মোলায়েম ছিল। তো নতুন কিছু ক্লু নিয়ে তারা ক্ষেতের রাস্তায় ইন্সপেকশনে যায়। কাং ধারণা করে সাইকোটা এখানেই কোথাও আড়ালে ঘাপটি মেরে লুকিয়ে থাকে। যখনই সে কোনো মেয়েকে আসতে দেখে তখন কাকতাড়ুয়ার বেশ ধরে। এতে অন্ধকারে তাকে আর কেউ চিনতে পারে না। সবার কাকতাড়ুয়া ভেবে বিভ্রম হয়, আর এই সুযোগটাই কাজে লাগিয়ে সে পথচারীকে ভিকটিম বানিয়ে নেয়। কাং বলে তারা শুধুমাত্র টহল দিয়ে এই সাইকোকে কখনো ধরতে পারবে না, তাকে ধরতে হলে প্রপার প্ল্যান বানাতে হবে। তাই সে সব স্টাফকে কনফারেন্স রুমে আসার নির্দেশ দেয়। এদিকে মিনজি কাংচেং বুক স্টোরে গিয়ে কি বেয়মকে জিজ্ঞেস করে জিয়ংরিনের নামে একটা গাইড অর্ডার করা আছে, সেটা এসেছে কিনা। সেদিন তো কি বেয়ম জিয়ংরিনকে ভালোভাবেই দেখেছিল, তাই সে বলে ওঠে তুমি তো জিয়ংরিন না। মিনজি ইমোশনাল হয়ে জিজ্ঞেস করে আপনার কি জিয়ংরিনকে মনে আছে। কি বেয়ম হ্যাঁ উত্তর দিলে মিনজি আবেগ কন্ট্রোল করতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলে। এরপরে সে শান্ত হয়ে জানায় জিয়ংরিন আর বেঁচে নেই। জিয়ংরিন যেহেতু কি বেয়মকে পছন্দ করত, তাই মিনজি তাকে রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট সে যেন জিয়ংরিনের নামটা মনে রাখে। মিনজি চলে আসার আগে একটা লেডিস ব্যাগের দিকে খেয়াল করে জানতে চায় এই ব্যাগটা এখানে কেন। কি বেয়ম জানায় কেউ হয়তো ব্যাগটা এখানে ফেলে গেছে। মিনজি সাজেশন দেয় ব্যাগের ভেতরে নিশ্চয়ই আইডি কার্ড থাকবে, সেটা ধরে তো আসল মালিককে ব্যাগটা ফিরিয়ে দেওয়া যায়। তবে কি বেয়ম জানায় সে অন্যের জিনিসে হাত দেওয়া পছন্দ করে না, তাই সে ব্যাগটা খুলে দেখতেও চায় না ভেতরে কি আছে। যার ব্যাগ সে খুঁজে নিতে পারলে এসে নিয়ে যাবে। তো মিনজি আর কথা না বাড়িয়ে চলে যায়। এদিকে কাংয়ের বোন সুনিয়ং স্কুলে ক্লাস নিয়ে বের হচ্ছিল। তখন সেখানে সিয়ং একজন টিচারের সাথে গল্প করছিল। সে সুনিয়ংকে দেখেই ডাক দেয় এবং এমন ভান করে যেন সে সুনিয়ংকে ছোটবেলা থেকেই চেনে। যদিও সিয়ং আগে থেকেই খোঁজ নিয়ে এসেছিল সুনিয়ং কাংয়ের বোন। সুনিয়ংও বেশ অস্বস্তি বোধ করছিল, তাই সে কোনো রকমে কথা শেষ করে বেরিয়ে যায়। তখন সিয়ংয়ের সাথে থাকা টিচার কিয়ংহ জানতে চায় সিয়ং সুনিয়ংকে কিভাবে চেনে। তখন সিয়ং তাকে সুনিয়ংয়ের ফ্যামিলির একটা সিক্রেট জানিয়ে দেয়। অন্যদিকে কাং অফিসে ঢুকে দেখে স্টাফেরা বেশ ক্ষেপে আছে, ছাত্ররা বিক্ষোভ করছে। প্রসিকিউটর নির্দেশ দিয়েছে ওদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আসলে এই কেসেরও প্রসিকিউটর সিয়ং, যদিও এই কেসটা অন্যজনের হাতে ছিল। সিয়ং কৌশলে কেসটা নিজের হাতে নিয়েছে যাতে পুলিশ আর ছাত্র জনতাকে মুখোমুখি করা যায়। তো যেহেতু কোরিয়ার আইনে পুলিশ প্রসিকিউটরের নির্দেশ পালন করতে বাধ্য, তাই পুলিশ ছাত্র জনতার ওপরে লাঠিচার্জ করে। তবে ছাত্রদের বেহাল দশা দেখে কাং সহ্য করতে পারছিল না, তাই সে পুলিশকে বাধা দিতে এগিয়ে যায়। এই সময় সে ছাত্রদের আন্দোলনের উস্কানিদাতা বা প্রতিনিধিকে দেখতে পায়, যে মুখে রুমাল বেঁধে রেখেছিল। ছেলেটা পালিয়ে যাচ্ছিল, তাই কাং তাকে তাড়া করে, তবে শেষ পর্যন্ত ধরতে পারে না। ততক্ষণে সিয়ংও ঘটনাস্থলে চলে এসেছিল। কয়েকজনকে তাড়া করতে গিয়ে কাংয়ের সিয়ংয়ের সাথে দেখা হয়ে যায়। সে সিয়ংকে কড়াভাবে বলে দেয় সিয়ং যেন এসব ফালতু কাজে তার ডিপার্টমেন্টকে ইউজ না করে।
তবে কাং বুঝতে পারছিল মুখে রুমাল বাঁধা ছাত্র প্রতিনিধিটা কি বেয়ম। তাই সে কি বেয়মের সাথে দেখা করে তাকে কড়াভাবে নিষেধ করে দেয় সে যাতে এসব আন্দোলন ফান্দোলনের ভেতরে না থাকে। তো ঝামেলা শেষ করে কাং তার সব স্টাফদের নিয়ে আলোচনায় বসে। সে স্ট্রিং অপারেশনের মাধ্যমে মহিলা পুলিশ দিয়ে টোপ বানিয়ে সাইকোকে ধরতে চাইছিল। তারা দুটো টিম নিয়ে মাঠের রাস্তায় যাবার সিদ্ধান্ত নেয়। প্রতি টিমে একজন করে মহিলা স্টাফ থাকবে, তাদের ওপরে আড়াল থেকে পুরুষ স্টাফেরা নজর রাখবে। তবে কাংয়ের টিমের ডিটেকটিভ লি পায়ে ব্যথা পেলে স্ট্রিং অপারেশনে যাওয়ার সমস্যা হয়ে যায়। তবে এই সময় কাংয়ের বান্ধবী রিপোর্টার জিওন এসে বলে সে মিস লির রিপ্লেসমেন্টে অপারেশনে যেতে চায়। যদিও কাং কোনো রিপোর্টারকে মিশনে রাখতে চাইছিল না, তবে লি কাংয়ের মাথায় একটা ঠাস করে চাটি মারলে সে রাজি হয়ে যায়। কাং স্টাফদের সতর্ক করে দেয় সাইকোটা কাকতাড়ুয়া ছদ্মবেশ ধরে অ্যাটাক করে, তাই তারা যেন কাকতাড়ুয়া দেখলেই সতর্ক হয়ে যায়। তো এরপরে তারা শ্বাসরুদ্ধ করে স্ট্রিং অপারেশনের জন্য পজিশন নিয়ে নেয়। এদিকে সুনিয়ং স্কুল শেষ করে বের হচ্ছিল, তখন একটা পিচ্চি স্টুডেন্ট এসে জানায় তার আরেক ক্লাসমেট বাইকে ধাক্কা খেয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় সুনিয়ংয়ের পাশে সকালে সিয়ংয়ের সাথে থাকা সেই টিচার কিয়ংহো ছিল। কিয়ংহোর গাড়ি আছে, তাই সে সুনিয়ংকে সাথে নিয়ে হাসপাতালে চলে যায়। স্কুলের বাইরে এ সময় কি বেয়ম সুনিয়ংকে নেবার জন্য দাঁড়িয়েছিল। সুনিয়ংকে আরেকজনের গাড়িতে চলে যেতে দেখে কি বেয়ম কিছুটা আপসেট হয়। সন্ধ্যা হয়ে গেলে সে বারবার সুনিয়ংয়ের নম্বরে ফোন করে, কিন্তু টেলিফোন রিসিভ হয় না। এতে কি বেয়ম ধারণা করে সুনিয়ং এখনও বাড়ি ফেরেনি। এ সময় কি বেয়মের স্টোরে তার বন্ধুরাও ছিল। ওদের কেউ কেউ আবার কি বেয়মকে উস্কেও দেয় যে সুনিয়ং হয়তো বড়লোক কাউকে পটিয়ে নিয়েছে। তবে কি বেয়ম সুনিয়ংকে অনেক বিশ্বাস করত। ফোন রেখে কি বেয়ম ঘুরে দাঁড়াতেই একটা স্কেচ পড়ে থাকতে দেখে। সে ভাবে কোনো কাস্টমার ফেলে গেছে। স্কেচটা হাতে নিতেই সে দেখে এটা একটা কাকতাড়ুয়ার স্কেচ। এই স্কেচটাই মূলত সেদিন মিঞ্জি এঁকেছিল। স্কেচটা দেখে কোনো কারণে কি বেয়মের মুখে রহস্যের গন্ধময় বাঁকা হাসি জেগে ওঠে। এদিকে সুনিয়ং হাসপাতালে গিয়ে দেখে তার স্টুডেন্ট বেশ ভালোই আছে। কিয়ংহো সুনিয়ংকে বাড়ি পৌঁছে দিতে চাইলে সুনিয়ং রাজি হয়ে যায়। তবে এই টিচারের মতলব ভালো না। সে যাবার পথে সুনিয়ংকে তার মায়ের কথাটা উল্লেখ করে জিজ্ঞেস করে সুনিয়ংয়ের হবু স্বামী তার মায়ের ব্যাপারে জানে কিনা। মায়ের কথা ওঠায় সুনিয়ং বেশ বিব্রত বোধ করে। কিয়ংহোর মতলব বুঝতে পেরে সুনিয়ং নেমে যেতে চাইছিল, কিন্তু কিয়ংহো অ্যাগ্রেসিভ আচরণ করে। তাই সুনিয়ং জোর করে গাড়ি থামাতে গেলে সেটার সামনে কিছুর সাথে ধাক্কা খায়। সুনিয়ং গাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলে কিয়ংহো তাকে জোর করে গাড়ির ভেতরে আবারও টেনে নেয় এবং অসভ্যতামি করে। অন্যদিকে জিয়ন অ্যাকশনে নামার আগেই সাইকোটা অন্য একটা মেয়েকে ভিকটিম বানিয়ে নেয়। একটা মেয়ে মাঠের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কাং তখনও সেখানে পৌঁছায়নি। সাইকোটা মেয়েটাকে ধরে ক্ষেতের ভেতরে টেনে নিয়ে যায়। এরপরে তার হাত পা মুখ সব বেঁধে দেয়। ততক্ষণে জিয়ন মাঠের রাস্তায় আসলে সাইকোটার তার ওপরও নজর যায় এবং পিছু করতে থাকে। জিয়নের মনে হচ্ছিল কেউ তার পিছু নিয়েছে। সে বারবার পেছন ফিরে তাকাচ্ছিল আর শুধু একটা কাকতাড়ুয়া দেখতে পাচ্ছিল। কাং তাকে আগেই কাকতাড়ুয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছিল, তাই কাহিনী বুঝতে পেরে জিয়ন দৌড় দেয়। কাং এবং দেহ এতক্ষণ জিয়নকে ফলো করছিল আড়াল থেকে। জিয়নকে হঠাৎ হারিয়ে ফেলে ওরাও ক্ষেতের ভেতরে দৌড় দেয়। তারা জিয়নকে খুঁজে না পেলেও অন্য ভিকটিম মেয়েটাকে খুঁজে পেয়ে উদ্ধার করে। এদিকে জিয়ন বুঝতে পারে সে সাইকোর হাতে ধরা পড়ে যাবে, তাই সে ক্যামেরা অন করে একটা ফটো ক্লিক করে নেয়। একটু পরে কাং জিয়নকে সেন্সলেস অবস্থায় খুঁজে পায়। জিয়নের মাথায় মারাত্মক ইনজুরি ছিল। কাং জিয়নকে হাসপাতালে নিয়ে আসলে তার সার্জারি করা হয়। ডাক্তার জানায় সার্জারি সফল হয়েছে, কিন্তু জিয়নের ব্রেইন ড্যামেজ হয়ে গেছে। এই সময় কাংয়ের সিনিয়র চিফ অফিসার এসে কাংকে জানায় কাংয়ের বোনও এই হাসপাতালে ভর্তি। এটা শুনে কাং বোনের কেবিনে ছুটে গিয়ে দেখে তার বেহাল দশা। কাং কেবিন থেকে আপসেট হয়ে বের হয়ে দেখে দুজন তার বোন এবং মাকে নিয়ে আজে বাজে কথাবার্তা বলছে যে তার মা বারে কাজ করত। এদের ভেতরে ওই টিচার কিয়ংহো ছিল যে সুনিয়ংয়ের সাথে অসভ্যতামি করেছিল। তার মুখে বাজে কথা শুনে কাং খেপে যায় এবং প্রেসের সামনে মারতে শুরু করে। পরের দিন এই নিউজটা পত্রিকায় ছাপা হয়ে যায়। কাং তেজু একজন নিরীহ অমায়িক ভদ্রসভ্য লোককে মারধর করেছে। ঊর্ধ্বতন অফিসাররা কাংয়ের সিনিয়র চিফকে ডেকে বকাঝকা করে এবং কাংকে গ্রেফতারের নির্দেশ দেয়, কারণ সে যাকে মেরেছে তার প্রসিকিউটর কাংকে গ্রেফতারের ওয়ারেন্ট বের করে ফেলেছে। এই জন্য পুলিশ বাধ্য হয়ে কাংকে গ্রেফতার করে লকআপে ঢুকিয়ে রাখে। এদিকে সিয়ং সিরিয়াল কিলিংয়ের কেস ফিরে পেতে একটা ট্রিক্স খাটায়। বর্তমানে যে প্রসিকিউটর এই কেসের দায়িত্বে আছে
সিয়ং তার ছেলেকে কিডন্যাপ করিয়ে অনেক টর্চার করে। এতে সে বাধ্য হয়ে কেসটা সিয়ংকে দিয়ে দেয়। এরপরে সিয়ং লকআপে এসে কাংয়ের সাথে দেখা করে। এসে সিয়ং ভাবের সাথে নিজের জুতোটা রুমাল দিয়ে পরিষ্কার করে। এরপরে সিয়ং বলে কাং যে ব্যক্তিকে মারধর করেছে সেই জেয়ন কিংহোর কেসটার দায়িত্ব সিয়ং নিয়েছে। তাছাড়া সিরিয়াল কিলিংয়ের কেসটাও এখন সিয়ংয়ের হয়ে গেছে, তাই সে নিজের চ্যালেঞ্জে জিতে গেছে। সিয়ং চ্যালেঞ্জ করেছিল সে সিরিয়াল কিলিংয়ের কেস এবং কাং দুটোকেই ব্যাক নিয়ে নেবে। যাই হোক 30 বছর পর আবারও সেম লকআপের সামনে এসে দাঁড়িয়ে কাংয়ের সেসব স্মৃতি মনে পড়ে যায়। সে ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 11:20 বাজে, তবে ইয়ংও এখনও আসেনি। গার্ডকে জিজ্ঞেস করলে সে জানায় ওই আসামিটা প্রতিদিন সকালে ব্যায়াম করে, আর কিছুক্ষণ অপেক্ষা করলেই সে চলে আসবে। তবে কাং অপেক্ষা না করে চলে যায়। ইয়ংও এসে আর কাংকে না পেয়ে গার্ডকে জিজ্ঞেস করলে গার্ড জানায় কাং বলে গেছে সে আগামীকাল বিকেলে আসবে। তাই ইয়ংও নিজের সেলে ফিরে যায়। তবে যাবার আগে সে অনেকটা সিয়ংয়ের স্টাইলে নিজের জুতো পরিষ্কার করে নেয়। যাই হোক 30 বছর আগে কাংকে সিয়ংয়ের কৌশলে জেলে পাঠানোর উদ্দেশ্য ছিল কাংয়ের ওপরে নিয়ন্ত্রণ নেওয়া। তবে কাং সিয়ংয়ের ফাঁদে পা দেয় না, উল্টো সিয়ংকে অপমান করে চলে যেতে বলে। সিয়ং চলে এসে থানা স্টাফদের সাথে বসে এবং বলে কাং যাকে মেরেছে তার সুস্থ হতে অন্তত 8 সপ্তাহ লাগবে, তাই ততদিন কাংকে জেলে থাকতে হবে। তবে কাংয়ের কলিগেরা এবং চিফ এর বিরোধিতা করে। 8 সপ্তাহ জেলে থাকলে কাংয়ের চাকরি চলে যাবে। তাছাড়া কাং 10 বছর ধরে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে, তাই এই তুচ্ছ কারণে কোনো তদন্ত ছাড়াই কাংকে শাস্তি দিলে নেগেটিভ এক্সপ্রেশন তৈরি হবে, আর কেউ পুলিশে জয়েনই করতে চাইবে না। তো সবার কথা মেনে নিয়ে সিয়ং কাংকে ছেড়ে দেবার অনুমতি দেয়, তবে জানায় কাং সিরিয়াল কেসের তদন্তের কোনো দায়িত্বে আর থাকতে পারবে না। তো এই শর্তে ছাড়া পেয়ে কাং সোজা হাসপাতালে চলে যায়। সুনিয়ংকে রুমে না দেখে জিয়নের কেবিনে গিয়ে দেখে সুনিয়ং জিয়নের পাশে বসে আছে। কাং সুনিয়ংকে বাইরে টেনে এনে জিজ্ঞেস করে সে ওই বদমাস ছেলেটার সাথে গাড়িতে কি করছিল, ওর সাথে তার কি সম্পর্ক, আর বদমাসটা তার অন্য কোনো ক্ষতি করেছে কিনা। সুনিয়ং কাংকে সত্যিটাই জানায় এক স্টুডেন্টকে হাসপাতাল থেকে দেখে যাবার সময়ে বদমাসটা তাকে লিফট দিয়েছিল। তো কাং জানতে চায় তাহলে সুনিয়ং তাকে মায়ের ব্যাপারে কেন বলেছে। সুনিয়ং জানায় সে মায়ের ব্যাপারে কিছু বলেনি, লোকটা হয়তো অন্য কোথাও থেকে এই ব্যাপারে জেনেছে। কাং বিরক্ত হয়ে মায়ের ব্যাপারে বলে মরার পরেও ওই মহিলার অভিশাপ পিছু ছাড়ছে না। সুনিয়ং প্রতিবাদ করে বলে এরকম বলিস না, মা তার সাধ্যমতো আমাদের জন্য যা করার করেছে। তখন কাং আরও রেগে বলে সে সুনিয়ংকে অসুস্থ রেখে আরেকজনের সাথে ভেগে গিয়েছিল, তাই তার জন্য কাংয়ের মনে কোনো সম্মান নেই। ব্যাপারটা নিয়ে দুই ভাই বোনের মাঝে একটু তর্কাতর্কি হয় এবং সুনিয়ং রাগ করে নিজের কেবিনে চলে যায়। এরপরে কাং সিরিয়াল কিলিং কেসের আগের প্রসিকিউটরের কাছে যায় এবং জানতে পারে সিয়ং কিভাবে তার ছেলেকে টর্চার করে কেসটা ছাড়তে বাধ্য করেছে, এমনকি তাকে ট্রান্সফার পর্যন্ত করিয়ে দিয়েছে, যাতে এই কেসটা সিয়ং একাই কন্ট্রোল করতে পারে। কাং সিয়ংকে সাহায্য করার সুযোগ খুঁজছিল। সিয়ং প্রতিদিন তার বন্ধু সাংবেয়মের বারে ড্রিঙ্ক করতে যেত। আজকে সিয়ং সাথে করে সেই টিচার কিয়ং হোকে এনেছিল, যার সাথে প্রথমে সুনিয়ং, পরবর্তীতে কাংয়ের ঝামেলা হয়েছিল। কাং ওদের কথোপকথন রেকর্ড করার জন্য একজন ওয়েটারকে একটা ভয়েস রেকর্ডিং ডিভাইস দেয়, যেটা তাকে ওদের টেবিলের নিচে লাগিয়ে রাখতে বলে। তো ভেতরে কিয়ং হো সিয়ংকে বলে সুনিয়ং তার নামে কেস করতে চাইছে, এক্ষেত্রে সে কী করবে। সিয়ং তাকে একটা উপায় বলে দেয়, সে যেন উল্টো সুনিয়ংয়ের নামে কুৎসা রটিয়ে বলে সুনিয়ংয়ের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল। ইদানিং সুনিয়ং তার স্ত্রীকে ডিভোর্স দেবার জন্য চাপ দিচ্ছিল, সে রাজি হয়নি বলে সুনিয়ং তার নামে মিথ্যা মামলা দিচ্ছে। সিয়ংয়ের পরামর্শ শুনে কিয়ংহো বলে এরকম কথা বললে তো সেও বিপদে পড়বে, বিশেষ করে তার বউ তো তাকে মেরেই ফেলবে। সিয়ং ম্যানিপুলেট করে বলে স্ত্রী তাকে কিছুই বলবে না, সে যেন এই পরামর্শটাই মেনে চলে। তো কিয়ংহো পরামর্শ মতো তেমনটাই করে, আর এই কথাটা শুনতে পেয়ে তার বউ খেপে যায়। সে সোজা হাসপাতালে গিয়ে সুনিয়ংকে মারধর করে এবং যাচ্ছে তাই ভাষায় গালাগাল করে। ঠিক ওই সময় আবার কি বেয়মের মা কোমরে ব্যথার জন্য ডাক্তার দেখাতে গিয়েছিল। সে এই দৃশ্যটা নিজের চোখে দেখতে পায় এবং কি ঝামেলা জানতে চায়। টিচারের বউ তখন সুনিয়ংকে দেখিয়ে বলে এই মেয়েটা তার হাজব্যান্ডের সাথে শুয়েছিল, একটা বার হোস্টেজের মেয়ের চরিত্র এর চেয়ে আর কত ভালো হবে। সুনিয়ং তার হবু শাশুড়িকে বলে ওই মহিলা যা বলেছে সব মিথ্যা, সে এরকম কিছুই করেনি। এটা সুনিয়ংয়ের হবু শাশুড়ি শুনে মহিলা তাকেও বেশ কিছু উল্টাপাল্টা কথা বলে দেয়
এসব শুনে কি বেয়মের মা বেশ আপসেট এবং অপমানিত বোধ করে। তাই সে সুনিয়ংকে কেবিনে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় বলে সে বিয়েটা ভেঙে দিচ্ছে। তাই সুনিয়ং যেন কি বেয়মের সাথে আর যোগাযোগ না রাখে। সুনিয়ং একবার তাকে বোঝানোর চেষ্টা করে, তবে লাভ হবে না দেখে সেও চুপ করে যায়। এদিকে সিয়ংয়ের সাথে আলোচনা শেষ করে এবং পার্টিতে মজামস্তি করে কিয়ংহো চলে যায়। সিয়ং আর তার বন্ধু সাংবেয়ম গল্প করছিল। সিয়ংয়ের মদের টেস্ট পছন্দ হয় না, তাই সাংবেয়ম আরেকটা মদ আনতে চলে যায়। এই সময় সিয়ং নিজের জুতা মুছতে একটু ঝুঁকে আসতেই টেবিলের নিচে কিছু একটা দেখতে পায়। সে খুলে দেখে এটা একটা টেপ রেকর্ডার। সে সাংবেয়মকে সন্দেহ করছিল, তাই সে ভেতরে ঢুকতেই মদের গ্লাস তার মুখের ওপরে ছুঁড়ে মারে। সাংবেয়ং সিয়ংকে বেশ ভয় পেত। সে আকুতি মিনতি করে বলে সে এই কাজটা করেনি। তখন সিয়ং তাকে প্রমাণ দিতে বলে। প্রমাণ দিতে সে আড়ালে লুকিয়ে পড়ে। এই সময় বারের ওয়েটার ছেলেটা এসে টেবিলের নিচে হাতটাতে শুরু করে, আর তখনই সাংবেয়ম তাকে হাতে নাতে ধরে ফেলে। এরপরে সিয়ংকে ফোনে জানিয়ে দিলে সিয়ং হাসতে শুরু করে, কারণ সে তো বুঝেই গেল কাং তাকে সাহায্য করার সুযোগ খুঁজছে। এদিকে ততক্ষণে রিপোর্টার জিওনের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরতেই সে অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় খুনিটা ধরা পড়েছে কিনা। এরপরে জিজ্ঞেস করে তার ক্যামেরাটা কোথায়, কারণ সে ক্যামেরায় খুনির একটা ফটো তুলেছিল, আর সেটা হয়তো ক্ষেতের মাঝেই পড়ে আছে। তার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরা খুঁজতে খেতে যায়, কিন্তু খুঁজে পায় না। অন্যদিকে কাং সেদিন উদ্ধার হওয়া অন্য ভিকটিম মিয়নকে থানায় ডেকে আনে, যাতে খুনির ব্যাপারে কিছু ইনফরমেশন কালেক্ট করা যায়, কারণ সে সরাসরি খুনিকে দেখেছিল। যদিও তদন্তের দায়িত্বে না থাকায় কাং সরাসরি প্রশ্ন করতে পারছিল না। সে জুনিয়র অফিসার দেহকে চিরকুটে প্রশ্ন লিখে দিচ্ছিল। দেহ সে প্রশ্নটা মেয়েটাকে করছিল। তারা জানতে চায় খুনি তাকে ফেলে যাবার আগে কিছু বলেছিল কিনা। মিয়ন জানায় তার ক্ষতি করার আগেই সে জিয়নকে হেঁটে যেতে দেখতে পায়, তাই খুনি বলেছিল সে যদি ওই মেয়েটাকে ধরতে পারে তাহলে তাকে ছেড়ে দেবে। তাছাড়া খুনি এটাও বলেছিল সে অলরেডি 5 জনকে খুন করেছে, তাই মিয়ন কথা না শুনলে খুনি তাকেও মেরে ফেলবে। এই কথাটা শুনে কাং চমকে ওঠে, কারণ তারা এখন পর্যন্ত 4টা ভিকটিম ডিটেক্ট করতে পেরেছে। তার মানে আরও একটা ভিকটিম আছে যার ব্যাপারে তারা জানতে পারেনি। তাই মিসিং কেউ আছে কি না কাং খোঁজ নিতে বলে। কাং নেক্সট পদক্ষেপ নিয়ে আলোচনা করছিল। এ সময় সেখানে সিয়ং চলে আসে এবং বলে সে নির্দেশ দিয়েছিল কাং যাতে তদন্তের মাঝে না থাকে, তবুও সে এখানে কি করছে। কাং জানায় খুনির ব্যাপারে তারা নতুন তথ্য পেয়েছে। এখানে আরও একটা ভিকটিম আছে যাকে খুঁজে বের করতে হবে। তবে সিয়ং বলে এগুলো অতিরঞ্জিত কথাবার্তা, খুনি হয়তো ওই মহিলাকে বেশি বেশি বলেছে, তাই এই ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই। তবে কাং গ্যারান্টি দেয় সে সত্যটা বের করবে, আর যদি না পারে তাহলে নিজেই চাকরি ছেড়ে দেবে। সিয়ং অফার দেয় কাং কিয়ংহোর কাছে ক্ষমা চেয়ে ব্যাপারটা সেটেল করে নিক। কলিগেরও কাংকে একই পরামর্শ দেয়, তবে কাং নিজের জেদি অটল। উল্টো সে একটা অফার দিয়ে বলে সিয়ং যদি তাকে এই কেসের তদন্তের দায়িত্ব দেয় তাহলে কেসের ফলাফল যাই হোক না কেন সে চাকরি থেকে ইস্তফা দিয়ে দেবে। এতে তারা যদি খুনিকে ধরতে পারে তাহলে পুলিশের এবং প্রসিকিউটর হিসেবে সিয়ংয়ের সুনাম হবে, আর যদি ধরতে না পারে তাহলে সব ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে কাং একাই চাকরি ছেড়ে দেবে। সাইড থেকে কথাগুলো ঊর্ধ্বতন অফিসারও শুনতে পায় এবং সে সিয়ংকে এই অফারটা মেনে নিতে বলে। রাতে কাং সিয়ংয়ের সাথে কেসের নতুন ডিটেলস শেয়ার করে। তার ধারণা নতুন ভিকটিমের নাম চই ইনসুক, কারণ তার মিসিং হওয়ার লোকেশন খুনির টার্গেটেড লোকেশনের সাথে মিলে যাচ্ছে। পরের দিন কাং সিয়ংকে নিয়ে ইনসুকের বাড়িতে যায়। ডাকাডাকি করতেই একজন বৃদ্ধা বেরিয়ে আসে। এই বৃদ্ধা ইনসুকের মা। সে ভেবেছিল ইনসুক ফিরে এসেছে, তাই সে বেশ আশাহত হয় এবং মেয়ের নামে দোষারোপ করে বলে ইনসুক হয়তো তাকে ফেলে রেখে পালিয়ে গেছে। তার ভাষ্যমতে ইনসুক তার জন্য শীতের গরম কাপড় কিনতে শহরে গিয়েছিল, কিন্তু কাপড় তো এখানেই পাওয়া যায়, তাহলে শহরে যাবার আর কি দরকার ছিল। তাই তার সন্দেহ সে যেহেতু অসুস্থ মানুষ, তাই ইনসুক তার খেয়াল রাখবে না বলে পালিয়ে গেছে। ইনসুকের বাড়ি থেকে বেরিয়ে কাং বলে সন্দেহ দূর করতে তাদের এই পুরো জায়গাটা খুঁজে দেখতে হবে, কারণ খুনির প্যাটার্ন অনুযায়ী ইনসুক বাস থেকে নেমে এই ক্ষেতের ভেতর দিয়ে বাড়িতে যাবার কথা। যদি তাই হয় তাহলে সে এই পথ থেকেই মিসিং হয়েছে। কাং সার্চের জন্য সিয়ংকে 2টো স্কোয়াড রেডি করতে বলে। এরপরে কাং হাসপাতালে গিয়ে প্রথমে বোনের সাথে দেখা করে, এরপরে জিয়নের সাথে দেখা করতে যায়। জিয়ন কাংকে 2 দিন থামতে বলে, যাতে সে সুস্থ হয়ে ফিরলে একসাথে খুনিকে ধরতে পারে। রাতে জিয়ন ঘুমের ভেতরে দুঃস্বপ্ন দেখে।
কেউ এসে তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টা করছে। আতঙ্কে ঘুম ভেঙে তার মনে হয় দরজার ওপারে কেউ আছে। তাই সে একটা স্ট্যান্ড তুলে নিয়ে দরজার পাশে দাঁড়ায়। দরজা খুলতেই সে মারতে যাবে। এ সময় দেখে এটা তার অ্যাসিস্ট্যান্ট বা কলিগ। সে জিয়নকে একটা খাম দিয়ে বলে এটা তাদের নিউজ রুমে কেউ পাঠিয়েছে। খামের ওপরে লেখা ছিল এটা কাংয়ের বন্ধু পাঠিয়েছে। জিয়ন খাম খুলে দেখে ভেতরে একটা ছোট ক্যাসেট রয়েছে। এদিকে কাং সকালে বাড়ি থেকে বের হয়ে দেখে সিয়ং তার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সিয়ং বলে আজকে ইনসুকের লাশ পাওয়া যাক বা না যাক, আজকেই কাংয়ের শেষ ডিউটি, কারণ সে খুনিকে ধরতে পারেনি। কাং বলে এই কেসের শেষে সিয়ংয়ের প্রমোশন হোক বা না হোক তাতে তার যায় আসে না। অ্যাটলিস্ট সিয়ং যেন এই কেসটা ভালোভাবে চালিয়ে যায় এবং খুনিকে গ্রেপ্তার করে। সিয়ং কাংকে একটা পত্রিকা দিয়ে পড়তে বলে। পত্রিকায় নিউজ হয়েছে সিয়ং বন্ধুর প্রীতি দেখাতে কাংকে কোনো শাস্তি দেয়নি। নিউজ দেখে কাং খেপে যায়। এরপরে কিছু দূর যেতেই একদল সাংবাদিক তাদের ঘিরে ধরে এবং এই ব্যাপারে প্রশ্ন শুরু করে। এ সময় সেখানে কিয়ংহোকে নিয়ে তার চাচা গভর্নর তেগিউন চলে আসলে সাংবাদিকরা তাদের কাছে ছুটে যায়। কিয়ংহো বেশ ভালোই ড্রামা করছিল। তার হাতে ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, হুইল চেয়ারে বসেছিল। চাচা তেগিউনও গাড়ি থেকে নেমেই হম্বিতম্বি শুরু করে। কাং তার ভাতিজাকে এত মেরেছে যে তার সুস্থ হতে 8 সপ্তাহ সময় লাগবে। তবুও কাং স্বাভাবিকভাবে ঘুরছে কিভাবে? তার কেন শাস্তি হচ্ছে না? কিয়ংহো মায়াকান্না শুরু করে। ঠিক এই সময় প্রেসের গাড়িতে করে জিয়ন চলে আসে। গাড়ির মাইকে গতরাতে খামের ভেতরে পাওয়া ক্যাসেটটা বাজানো হয়। এটাতে মূলত কিয়ংহোর কথাবার্তা রেকর্ড করা ছিল। গতরাতে সে পার্টিতে যেসব রঙ্গতামাশা করেছিল সব কিছুরই ভয়েস রেকর্ড হয়েছিল। কিয়ংহো এবার আতঙ্কে হুইলচেয়ার থেকে উঠে দৌড়ে গাড়ির কাছে এসে মাইকটা ভেঙে ফেলার চেষ্টা করে। তার খেয়ালই ছিল না এখানে অনেক সাংবাদিকও আছে। ভাতিজার কাণ্ড দেখে তেগুন দ্রুত গাড়িতে উঠে পড়ে। কিয়ংহো রিয়ালাইজ করে সে কি বোকামি করে ফেলেছে, তাই সেও গাড়িতে উঠে তারা দ্রুত পালিয়ে যায়। এতে প্রমাণও হয়ে যায় ওরা এতক্ষণ কাংকে ফাঁসানোর জন্য নাটক করছিল। এতক্ষণ কাং ধৈর্য ধরেছিল। তবে এবার সে মারতে তেরে গেলে সিয়ং তাকে আটকে বলে সে যেন একই ভুল আবারও না করে। আপাতত কাংয়ের ইনসুককে খোঁজার দিকে ফোকাস করা উচিত। তো এরপরে সার্চ শুরু হয়। ব্রিজের ওপর থেকে সিয়ং তদারকি করছিল। জিয়ন তার পাশে এসে দাঁড়ায়। জিয়ন বুঝতে পারছিল ক্যাসেটটা সিয়ংই তার কাছে পাঠিয়েছিল। এই জন্য জিয়ন কৌশলে গভর্নর তেগিউন এবং কিয়ংহোকে এখানে ডেকে এনেছিল যাতে সবার সামনে ওদের মুখোশ খুলে দিতে পারে। এরই মধ্যে ইনসুকের অর্ধপচা লাশ খুঁজে পাওয়া যায়। এতে ওরা শিওর হয়ে যায় ইনসুক খুনের পঞ্চম ভিকটিম। ইনসুকের উদ্ধার হওয়ার জিনিসগুলো তার মায়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এতে মায়ের ভুল ধারণা ভেঙে যায় যে ইনসুক তাকে ফেলে পালিয়ে যায়নি। তবে মেয়ের শোকে বৃদ্ধাও মারা যায়। এদিকে জিয়ন তার ক্যামেরা এবং ফিল্মটা খুঁজে পায় যেটা দিয়ে সে খুনির ফটো তুলেছিল। কিন্তু প্রিন্টের পরে দেখা যায় খুনির ফটো ঠিকঠাক আসেনি। হাত কেঁপে যাওয়ায় ছবিও ঝাপসা এসেছে। তাছাড়া খুনির মুখ রুমাল দিয়ে ঢাকা ছিল। তবুও সে এটা পত্রিকা ছাপানোর সিদ্ধান্ত নেয় যাতে খুনি ভয় পায় যে তাকে অন্তত ক্যামেরায় ধরা গিয়েছে। অন্যদিকে সুনিয়ংয়ের বাড়ি ফেরার কথা শুনে কিবেয়ম ছুটে যায়। তবে কিবেয়মের মা যেহেতু সুনিয়ংকে বলেছে সে যেন কিবেয়মকে ছেড়ে দেয়, তাই মনে কষ্ট চেপে রেখে সুনিয়ং ব্রেকআপ করে দেয়। এদিকে যেহেতু আজকেই কাংয়ের শেষ ডিউটি ছিল তাই সে পরের দিন সকালে গিয়ে সব জিনিসপত্র প্যাক করে নেয়। এরপরে সে বাড়ি চলে যাচ্ছিল। পথে সে মিনজিকে দেখতে পায়। মিনজি কিবেয়মের বন্ধ লাইব্রেরির গ্লাসে চোখ রেখে ভেতরে কিছু দেখার চেষ্টা করছিল। তাই ব্যাপারটা দেখতে কাং গাড়ি থেকে নেমে মিনজির কাছে গিয়ে কি ব্যাপার জিজ্ঞেস করে। মিনজি জানায় সে এখানে আর্ট টিউব ফেলে গেছে, ওটার ভেতরে তার স্কেচ ছিল। মিনজি জানতে চায় খুনি ধরা পড়েছে কিনা। কাং জানায় এখনও ধরা পড়েনি, তবে দায়িত্বে যারা আছে তারা হয়তো খুনিকে ধরে ফেলবে। কাং এই কেসে নেই কেন জিজ্ঞেস করলে কাং জানায় সে চাকরি ছেড়ে দিয়েছে। কাং পরামর্শ দেয় মিনজি যেন স্কুল শেষ করে সকাল সকাল বাড়িতে ফেরে, আর কাকতাড়ুয়া দেখলে যেন সতর্ক হয়ে যায়, কারণ কাকতাড়ুয়ার মতো মনে হলেও সেটা অন্য কিছু হতে পারে। মিনজি কাংয়ের চাকরি ছাড়ার কথা শুনে আপসেট হয়ে বলে কাংয়ের চাকরি ছাড়া ঠিক হয়নি। সে চায় খুনিকে কাং ধরুক। সে কাংয়ের হাতের ভেতরে দুটো চকলেট গুজে দিয়ে বলে এটা খুনিকে ধরার জন্য ঘুষ। এই বলে মিনজি স্কুলের দিকে দৌড়ে চলে যায়। সন্ধ্যায় কিবেয়ম ফিরে বই গোছাচ্ছিল। তাকে বই গোছাতে আরেকজনও হেল্প করছিল। এই সময় স্কুল শেষ করে মিনজি সেখানে আসে। কিবেয়ম মিনজিকে তার আর্ট টিউবটা ফিরিয়ে দিয়ে জানতে চায় সে একা বাড়ি যেতে পারবে কিনা।
মিনজি বলে বাসে অল্প সময়ই সে বাড়িতে পৌঁছে যেতে পারবে। এই বলে সে চলে যায়। কিন্তু একটু পরেই ঝুমঝুমিয়ে বৃষ্টি নামে। মাঠের রাস্তা দিয়ে মিনজির একা যেতে বেশ ভয় লাগছিল। তার উপরে আবার বিদ্যুৎ চমকানোর আলোতে কাকতারুয়া দেখে তার আরও বেশি ভয় লেগে যায়। তাছাড়া তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে। তাই সে ব্যাগ থেকে দ্রুত ধারালো ড্যাগার বের করে দ্রুত দৌড়ে রাস্তাটুকু পার হবার চেষ্টা করে। কিন্তু তবুও সে খুনির শিকার হয়ে যায়। মিনজির হাত থেকে আত্মরক্ষার জন্য রাখা ড্যাগারটা পড়ে গেলে খুনি সেটাও তুলে নেয়। পরের দিন সকালে ফোন পেয়ে কাংয়ের ঘুম ভাঙে। ফোনে খবর পেয়ে সে ঘটনাস্থলে ছুটে যায়। সেখানে মিনজির নিথর মৃতদেহ দেখে কাংয়ের মন সম্পূর্ণ ভেঙে যায়। অতিরিক্ত স্ট্রেসে তার নাক দিয়ে ব্লিডিং হয় এবং সেও সেন্সলেস হয়ে মিনজির পাশে পড়ে যায়। তো যাই হোক, ফিরে আসি বর্তমানে। পরের দিন কাং খুনি ইয়ংওর সাথে জেলে দেখা করতে যায় এবং জিজ্ঞেস করে সে কিভাবে কাংয়ের সব ইনভেস্টিগেশন নষ্ট করে দিয়েছিল। ইয়ংও বলে সে নিজের সমস্ত গল্প খুলে বলবে, তবে তার বিনিময়ে কাংয়েরও নিজের গল্পগুলো বলা লাগবে। স্বীকারোক্তি আদায়ের জন্য কাং তার কথায় রাজি হয়ে যায়। প্রথমে কাং নিজের গল্পটা বলে যে 30 বছর আগে সে ইনভেস্টিগেশন কতদূর এগিয়েছিল। তো মিনজির লাশ দেখার পরে কাং অতিরিক্ত স্ট্রেসে সেন্সলেস হয়ে গিয়েছিল। সে জ্ঞান ফিরে দেখে পাশের রুমে মিনজির পোস্টমর্টেম হচ্ছে। পাশের রুমে ঢুকে জানতে পারে মিনজির বুকে ধারালো ড্যাগার দিয়ে কেটে ফেলা হয়েছে। খুনি এর আগে এরকম কিছু করেনি। তাছাড়া নির্মম ব্যাপার হলো বুক কাটার সময় মিনজি জীবিত ছিল। এছাড়া ডাক্তার একটা ট্রেতে কিছু চকলেট দেখিয়ে বলে মিনজির যৌনাঙ্গের ভেতরে এগুলো ঢোকানো ছিল। ঠিক এই চকলেটেরই দুটো আজ সকালে মিনজি কাংকে দিয়েছিল। এই বাচ্চা মেয়েটাকে কতটা নির্মমতার সাথে মারা হয়েছে ভাবতেই সবার গা শিউরে ওঠে। কাংয়ের ভেতরে এবার জেদ চলে যায়। সে সিয়ংয়ের সাথে নেগোসিয়েশনে রাজি হয় এবং বলে চল একসাথে কেসটা সলভ করি। সিয়ংয়ের সাথে বন্ধুত্ব করার ফল কাং ছোটবেলা একবার ভোগ করেছে। কাং পারিবারিক ডিপ্রেশনের কারণে স্কুলে তেমন কারোর সাথে মিশত না। তবে কাং স্টুডেন্ট ভালো ছিল। একদিন সিয়ং তার সাথে বন্ধুত্ব করতে আসলে কাং এড়িয়ে যায়। তখন সিয়ং তাকে অফার দেয়, তুই আমাকে পড়াবি, বিনিময়ে আমি তোকে টাকা দেব। এটা শুনে কাং রাজি হয়ে যায়। এরপর থেকে কাং সিয়ংকে রেগুলার পড়াতে শুরু করে। দুজনের মধ্যে খুব ভালো ভাবও জমে যায়। পড়াতে গেলে কাংকে প্রায় রোজই নাস্তা দেওয়া হতো। কাং সেই নাস্তা লুকিয়ে সুনিয়ংয়ের জন্য নিয়ে আসতো। সুনিয়ং টেস্টি কেক খেয়ে জিজ্ঞেস করত সে এই কেক কোথায় পেল। কাং উত্তর দিত তার এক বন্ধু দিয়েছে। এভাবে সে প্রায় রোজই কিছু না কিছু নাস্তা লুকিয়ে নিয়ে আসতো। একদিন সম্ভবত সিয়ং সেটা জেনে যায়। তাছাড়া সিয়ং এটাও জেনে গিয়েছিল কাংয়ের মা হোস্টেজে কাজ করে। তাই পরের দিন থেকেই সিয়ংয়ের আচরণ চেঞ্জ হয়ে যায়। সে কাংয়ের সাথে খুবই খারাপ আচরণ করে এবং তার মায়ের সিক্রেট সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। কাং রিকোয়েস্ট করে সিয়ং যেন কাউকে কথাটা না বলে। তখন সিয়ং অফার দেয় সে কাউকে কিছু বলবে না, বিনিময়ে কাংকে তার সব কথা শুনতে হবে। ঠিক এরপর থেকেই কাংয়ের লাইফ নরকতুল্য হয়ে উঠেছিল। সেই সিয়ংয়ের সাথে হাত মেলানোটা আবারও তার লাইফ হেল করে দেবে জানার পরেও কাং হাত মেলায়, কারণ সিয়ংয়ের হাত অনেক লম্বা। সে ডিরেক্ট সুপারিনটেন্ডেন্টের মাধ্যমে পুলিশের চিফকে ফোন করিয়ে কাংয়ের চাকরি আবারও ফিরিয়ে দেয়। একজন সার্জেন্টের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য সুপারিনটেন্ডেন্ট ফোন করেছে। এই ব্যাপারটাতে অফিসের সবাই বেশ অবাক হয়ে যায়। তো চাকরিতে জয়েন করেই কাং কাজে লেগে পড়ে। তবে হুট করে চাকরি ছেড়ে দেওয়ায় দেহ তার ওপরে বেশ আপসেট ছিল। কাং তাকে বোঝায় চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা তার জন্য খুব কঠিন ছিল। চাকরিতে আবারও ব্যাক করার ব্যাপারটা আরও কঠিন ছিল, আর এর জন্য তাকে অনেক কিছুর মায়া ছাড়তে হয়েছে। এরপরে কাং মিনজির কথা উল্লেখ করে বলে সে যেদিন মারা যায় ওই দিন সকালে তার সাথে দেখা হয়েছিল। মিনজি তাকে বলেছিল সে যেন চাকরি না ছাড়ে আর সেই যেন খুনিটাকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে কাংয়ের একটাই জেদ, একটাই লক্ষ্য, সে যে কোনো মূল্যে খুনিকে গ্রেপ্তার করবে। তো সব শোনার পরে দেহ আর রাগ করে থাকে না। এরপরে দুজনে বাইরে বের হয়ে কাং একটা পত্রিকা হাতে নিতেই জিওনের ছাপানো খুনির ফটোসহ নিউজটা দেখে রেগে যায়, কারণ এতে খুনি সতর্ক হয়ে যেতে পারে। কাং সোজা জিওনের কাছে যায় এবং অরিজিনাল ফটোটা চায়। জিওন ফটো দিয়ে বলে খুনি তার সামনে মুখ ঢেকেছিল। ফটোতেও খুনিকে মুখে রুমাল বাঁধাই দেখা যাচ্ছিল। কাং বলে মিওনও তো খুনিকে দেখেছিল।
কিন্তু সে তো নিজের স্বীকারোক্তিতে এই কথাটা উল্লেখ করেনি যে খুনি রুমাল বেঁধেছিল। তাহলে খুনি শুধু জিওনের সামনে রুমাল বাঁধল কেন? তাছাড়া এই রুমাল বাঁধা ফেসটা কাংয়ের বেশ চেনা চেনা লাগছিল, তবে কোথায় দেখেছিল মনে করতে পারছিল না। এদিকে সুনিয়ং কিছুদিনের জন্য স্কুল থেকে ছুটি নেয়, যাতে সে মেন্টাল ট্রমাটা কাটিয়ে উঠতে পারে। সে যে পথ দিয়ে যাচ্ছিল একই পথ দিয়ে সিয়ংও আসছিল। সুনিয়ং হঠাৎ গাড়ির সামনে এসে যাওয়ায় সিয়ং দ্রুত ব্রেক চাপে। যদিও আতঙ্কে সুনিয়ং রাস্তার মাঝে বসে পড়ে। সিয়ং দ্রুত বেরিয়ে সুনিয়ংকে সামলে নেয়। সুনিয়ং সিয়ংকে দেখেই চিনে ফেলে এবং বলে, আপনি ভাইয়ের বন্ধু না? কেমন আছেন? সিয়ং উত্তর দিয়ে সুনিয়ংকে গাড়িতে করে লিফট দিতে চাইলে সুনিয়ং ইতস্তত করে, কারণ আগেরবার কিয়ংহোর গাড়িতে চড়ে তার লাইফটাই এলোমেলো হয়ে গেছে। সিয়ং বুঝতে পারে সুনিয়ংয়ের খিদে পেয়েছে, তাই তাকে পাশের রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। খাওয়া শেষে সুনিয়ংকে একটা খাবারের পার্সেলও ধরিয়ে দেয়। সুনিয়ং নিতে একটু অস্বস্তি বোধ করলে সিয়ং খোঁচা দিয়ে বলে, ছোটবেলায় তোমার ভাই আমার কাছ থেকে তোমার জন্য অনেক খাবার নিয়ে যেত। তখন সুনিয়ং বলে, তাহলে আপনি আমার ভাইকে দিয়ে খাবার পাঠাতেন, আপনি অনেক ভালো মানুষ। সিয়ং আরেকবার সুনিয়ংকে লিফট দিতে চাইলে সে এবারও ইতস্তত করে জানায় সে একাই চলে যেতে পারবে। সুনিয়ংয়ের ওপরে কিয়ংহো নজর রাখছিল, যাতে তার ওপরে আবারও প্রতিশোধ নিতে পারে। সুনিয়ং কিছুটা দূরে যেতেই কিয়ংহো তাকে ফলো করতে শুরু করে, তবে সে জানতো না আড়াল থেকে কিবেয়মও নজর রাখছে। কিয়ংহো সুনিয়ংয়ের কোনো ক্ষতি করার আগেই কিবেয়ম তাকে টেনে সাইডে নিয়ে যায়, এরপরে মারতে শুরু করে। কিয়ংহো সুনিয়ংয়ের নামে আজে বাজে কথাবার্তা বললে কিবেয়ম আরও রেগে যায় এবং কিয়ংহোর গলা টিপে ধরে, তবে মানুষজন চলে আসায় সে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে একজন স্টাফ কাংকে মিনজির আর্ট টিউবটা দিয়ে বলে, এটা মিনজির ডেড বডি যেখানে পাওয়া গেছে সেটা থেকে 200 মিটার দূরে পড়েছিল। কাং টিউবের ভেতর থেকে মিনজির আঁকা কাকতারুয়ার স্কেচগুলো পেয়ে যায়। স্কেচগুলো দেখে তারা বোঝা যায় মিনজির মৃত্যুর অনেক আগেই এগুলো এঁকেছিল। তার মানে সে কাকতারুয়ার সত্যটা কিছুটা হলেও জানতো। তখন কাংয়ের মনে পড়ে সে মিনজির মৃত্যুর দিন সকালে তাকে কিবেয়মের লাইব্রেরির সামনে দেখেছিল। তখন মিনজি বলেছিল সে কিবেয়মের লাইব্রেরির ভেতরে আর্ট টিউবটা ফেলে গেছে, তাই সেটাই নিতে এসেছে। এই জন্য কাং জিজ্ঞাসাবাদের জন্য কিবেয়মের লাইব্রেরিতে যায়। লাইব্রেরিতে ওই সময় অন্য ছেলেটা মানে কিবেয়মের ভাই ছিল। সে জানায় ওই দিন সন্ধ্যায় মিনজি এসে নিজের আর্ট টিউবটা নিয়ে গিয়েছিল। কিবেয়ম তাকে জিজ্ঞেস করেছিল একা বাড়ি যেতে পারবে কিনা। মিনজি পারবে বলে বেরিয়ে গিয়েছিল, তবে এর একটু পরেই বৃষ্টি শুরু হয়, তাই কিবেয়ম মেয়েটাকে একটা ছাতা দেওয়ার নামে বেরিয়ে যায়। কিবেয়মের মিনজিকে ছাতা দিয়ে বাড়ি চলে যাবার কথা ছিল, তাই সে ওই রাতে আর লাইব্রেরিতে ফিরে আসে না। তবে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো কিবেয়ম ওই রাতে বাড়িতেও যায়নি, যদিও তার ভাইয়ের কাছে ব্যাপারটা অস্বাভাবিক লাগেনি, কারণ কিবেয়ম নাকি প্রায়ই রাতে বাইরে কাটায়। তার জানা মতে কিবেয়ম তার কোনো বন্ধু মহলে আড্ডা দেয়। সব ক্যালকুলেশন মিলিয়ে কাংয়ের এবার কিবেয়মের ওপরে সন্দেহ হয়। এরই মধ্যে লাইব্রেরিতে দুজন পুলিশ এসে কিবেয়মকে খোঁজাখুঁজি শুরু করে। কাং ওদের কাছে জানতে পারে কিবেয়ম কিয়ংহোর ওপরে অ্যাটাক করেছিল, তার নামে অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে। কাং দ্রুত ওদের সাথে বেরিয়ে যায়। এরপরে সিয়ংয়ের কাছে গিয়ে জানায় মিনজির খুনের দিনে কিবেয়মের সাথেই তার লাশ দেখা হয়েছিল, তাই তাদের কিবেয়মকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। কিন্তু সে যদি মারামারি কেসে ফেসে যায় তাহলে এই কেসে তাকে ইনভলভ করার সমস্যা হয়ে যাবে। তাই কাং সিয়ংকে মারামারি ইস্যুটা কিয়ংহোর সাথে সেটেল করে ফেলতে বলে, আর ততক্ষণে কাং কিবেয়মকে খুঁজে বের করবে। এদিকে জিয়নের কাছে কিবেয়মের ঘটনার খবর পৌঁছে যায়। কিবেয়ম তার বন্ধু মহলের একজন, তাই সে থানায় খোঁজ নিতে ছুটে যায়। সেখানে থানার বাইরে কাংকে কাপড় দেবার জন্য সুনিয়ং দাঁড়িয়েছিল। জিয়ন তাকেও জানায় কিবেয়মের ওপরে নাকি অ্যাটেম্পট টু মার্ডারের কেস হয়েছে। দুজনে সাইডের বেঞ্চে কফি খেতে খেতে এই ব্যাপারে আলোচনা করে কিবেয়ম সত্যি এরকম কিছু করেছে কিনা। কথা বলার সময় বিষম লেগে জিয়নের কফি ছিটকে মুখে এবং কাপড়ে পড়ে। তখন সুনিয়ং রুমাল বের করে জিয়নের মুখ এবং কাপড়ের কফি মুছে দেয়। জিয়ন চলে গেলে সুনিয়ং লুকিয়ে একটা গোডাউনে আসে। সে কিবেয়মকে এখানেই লুকিয়ে রেখেছে। আসলে সকালের ঘটনার সময়ে সুনিয়ংও সেখানেই ছিল। সেও কিয়ংহোকে মারার সময়ে কিবেয়মকে দেখে ফেলে। আরও মানুষ চলে আসার আগে সুনিয়ং কিবেয়মকে সরিয়ে নিয়ে যায়। এরপরে তারা এই গোডাউনে আসে এবং এরকম কাণ্ডের জন্য সুনিয়ং তাকে বকাঝকা করে। কিবেয়ম আত্মসমর্পণ করতে চাইছিল, তবে সুনিয়ং তাকে বাধা দেয়। এর আগে ছাত্রদের আন্দোলনের সময়ে কিবেয়ম তাদেরকে গোপনে নেতৃত্ব দিয়েছিল। পুলিশ এখনও ছাত্রদের প্রতিনিধিকে খুঁজে বেড়াচ্ছে,
তাই কিবেয়ম ধরা দিলে হয়তো সেই ঝামেলাটাও সামনে চলে আসবে। তাই সুনিয়ং তাকে এইখানেই লুকিয়ে থাকতে বলেছিল। যাই হোক, সুনিয়ং কিবেয়মকে সতর্ক করে দেয়। সে যা শুনে এসেছে তাতে কিবেয়ম ধরা দিলে তাকে হত্যার চেষ্টার মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। এদিকে সিয়ং কিয়ংহোর জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। তার জ্ঞান ফিরতেই সিয়ং ঠাট্টা করে বলে, কাঙের হাতে মার খেয়ে তুমি নাটক করছিলা, 8 সপ্তাহ লাগবে সুস্থ হতে, আর এখন দেখো সেই নাটকই সত্য হয়ে গেল। এরপরে সিয়ং জানতে চায় সে আবারও সুনিয়ংয়ের পিছু নিয়েছিল কেন। কিয়ংহো বলে সে সিয়ংয়ের মুখোশ খুলে দিতে চেয়েছিল। সে সিয়ংকে সুনিয়ংয়ের সাথে হাসি মুখে কথা বলতে দেখেছে, অথচ সেদিন সিয়ংই কিয়ংহোকে সুনিয়ংয়ের নামে কুৎসা রটাতে বলেছিল। তাই কিয়ংহো সুনিয়ংকে সব সত্যি বলে দিতে চেয়েছিল। সিয়ং রেগে গিয়ে কিয়ংহোর চোয়াল চেপে ধরে বলে সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তার খবর করে দেওয়া হবে। পাশাপাশি বলে সে যেন কিবেয়মের নামে কোনো কেস ফাইল না করে। সে পিছলে পড়ে আঘাত পেয়েছে, এই অজুহাত দিয়ে যেন কেসটা তুলে নেয়। কিয়ংহো থ্রেট দিয়ে বলে আমার চাচা কান্ট্রি গভর্নর। তখন সিয়ং পাল্টা থ্রেট দিয়ে বলে আমার কাছে যা প্রমাণ আছে তাই দিয়ে তোর চাচাকে ঘুষের মামলায় ফাঁসিয়ে দিতে পারবো। এটা শুনে কিয়ংহো চুপ করে যায়। সিয়ং বেরিয়ে গেলে কেবিনে কাং ঢোকে। সে অলরেডি বাইরে থেকে দুজনের কথাবার্তা শুনে ফেলেছে। তবুও শিওর হবার জন্য কিয়ংহোকে জিজ্ঞেস করে আমার মায়ের ব্যাপারে কি তোকে সিয়ং বলেছিল? কিয়ংহো সত্যিটাই স্বীকার করে। কাং বেশ আপসেট হয়, কারণ সিয়ং তার সাথে অন্যায় করেছে, সে সেটা মেনে নিয়েছে। কিন্তু তার বোনের লাইফ নিয়ে কেন ছিনিমিনি খেলল? কাং সিয়ংয়ের কাছে গিয়ে এই প্রশ্নটাই করে তুই আমার বোনের সাথে কেন এমন করলি? এরকমটা করে তুই কি পেলি? সিয়ং নির্লজ্জের মতো করে বলে সে কাংকে সাহায্য করতে চেয়েছিল। সিয়ং তার ওপরে কাংকে বিশ্বাস রাখতে বলে। তখন কাং অতীতের জেদ ধরে বলে আমি সেইবার তোকে হাত পা ধরে রিকোয়েস্ট করেছিলাম যাতে মায়ের সিক্রেটটা না বলিস, তবুও সুযোগ পেয়ে আমাকে তোরা প্রচণ্ড মারধর এবং বুলি করতি। কিন্তু কেন করতি এই উত্তর আজও আমাকে দিতে পারিসনি, কারণ উদ্দেশ্য ছাড়া জাস্ট তামাশার জন্য তুই এগুলো করতি। সিয়ং বলে এসব তো অতীত, তাই অতীত না টেনে সেসব ভুলে গিয়ে তাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। কাং বলে তার সাথে যা হয়েছে তাতে সে কখনোই সে অতীত ভুলতে পারবে না। এদিকে জিয়ন ব্যাগ থেকে জিনিসপত্র বের করছিল। তখন সুনিয়ংয়ের রুমালটা তার চোখে পড়ে। সেই রুমালটা সাথে করে নিয়ে এসেছিল। রুমালের ওপরে একটা এমব্রয়ডারি কাজ দেখে চমকে ওঠে। এরপরে খুনির ফটোটা বের করে দেখে খুনির মুখ ঢেকে রাখা রুমালেও সেম এমব্রয়ডারি কাজ করা আছে। সুনিয়ং এই রুমাল পেল কোথায় ভেবেই সে অবাক হয়ে যায়। তাই সে কাংয়ের কাছে ছুটে আসে। কাং আর সিয়ং তর্কাতর্কি করছিল। তখন জিয়ন চলে আসে এবং রুমালের মালিকের খোঁজ পেয়েছে বলে কাংকে টেনে নিয়ে যায়। সিয়ং কাংয়ের ব্যাজ আর পিস্তলটা ফিরিয়ে দিতে চাইছিল, কিন্তু ওদের তাড়াহুড়োতে সেই সুযোগ হয়ে ওঠে না। তো জিয়ন কাংকে রুমাল এবং খুনির ফটোটা দেখায়। জিয়ন বলে এই এমব্রয়ডারি ডিজাইনটা সুনিয়ং করেছে, তাই সেম রুমাল শুধুমাত্র কিবেয়মের কাছেই থাকা সম্ভব। কাং আগে থেকে কিবেয়মকে সন্দেহ করছিল। এই ঘটনার পরে তার সন্দেহ আরও বেড়ে যায়। এর মধ্যে আবার কাং জুনিয়রের কাছে জানতে পারে সকালে সুনিয়ং যখন কাংয়ের পোশাক দিতে এসেছিল তখন সে আগে থেকেই কিবেয়মের কিয়ংহোকে মারার ব্যাপারে জানত। এটা শুনে কাং টেনশনে পড়ে যায়। যদি কিবেয়ম আসলেই সেই সিরিয়াল কিলার হয় তাহলে হয়তো সুনিয়ংয়েরও প্রাণের ঝুঁকি আছে। তাই কাং যত বেশি সম্ভব ফোর্স ম্যানেজ করে পুরো এরিয়াতে সার্চ অভিযান চালানোর নির্দেশ দেয়। অন্যদিকে সুনিয়ং কিবেয়মকে নিয়ে পালিয়ে স্টেশনে গিয়ে ট্রেনে তুলে দিতে চাইছিল, তবে কিবেয়ম সুনিয়ংকে গোডাউনের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়। সুনিয়ং একটা হাতুড়ি দিয়ে দরজার গ্লাস ভেঙে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। মাঠের পথ দিয়ে যাবার সময়ে সুনিয়ংয়ের বেশ ভয় ভয় লাগছিল। তার মনে হচ্ছিল কেউ তাকে ফলো করছে, তাই আতঙ্কে সে দৌড়াতে শুরু করে। সে নিজের হ্যান্ডব্যাগটাও পথে ফেলে যায়। এরপরে একটা উঁচুমতো জায়গায় হাঁপ ছাড়ার জন্য থামে। ঠিক তখনই খুনি তাকে ধাক্কা মেরে নিজে সহ নিচে পড়ে যায়। একই পথ দিয়ে গাড়ি নিয়ে সিয়ং যাচ্ছিল। সে পথে ব্যাগ পড়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে ব্যাগ খুলে দেখে এগুলো সুনিয়ংয়ের জামাকাপড়। তাই সে আরও কিছুটা এগিয়ে যায় এবং সুনিয়ংয়ের এক পাটি জুতো পরে থাকতে দেখে। এতে সে বুঝে যায় সুনিয়ং বিপদে আছে। সিয়ং গাড়িতে ফিরে গিয়ে একটা টর্চ আর কাংয়ের পিস্তলটা নিয়ে নেয়। এরপর ক্ষেতের ভেতরে খুঁজতে শুরু করে। ততক্ষণে খুনি সুনিয়ংকে টেনে ভেতরে নিয়ে গিয়েছিল। সে টর্চের আলো দেখে সতর্ক হয়ে লুকিয়ে পড়ে। সিয়ং কিছুটা যেতেই সুনিয়ংকে খুঁজে পায়। সে পালস চেক করে দেখে
সুনিয়ং এখনও বেঁচে আছে। তবে সিয়ং ফিল করছিল কেউ ছুরি নিয়ে তাকে অ্যাটাক করতে চলেছে, তাই সেও পিস্তলটা বের করে। ততক্ষণে কাং জিয়নকে নিয়ে সেখানে পৌঁছে যায়। সুনিয়ংয়ের ব্যাগটা দেখে তারা আরও টেনশনে পড়ে যায়। এ সময় আবার ক্ষেতের ভেতর থেকে গুলির আওয়াজ শুনে কাংয়ের ভেতরে অস্থিরতা শুরু হয়ে যায়, তাই সে ক্ষেতের ভেতরে ছুটে চলে যায়। একটু পরে সে সুনিয়ংকে কুলে নিয়ে সিয়ংকে এগিয়ে আসতে দেখে। সিয়ং জানায় সুনিয়ংয়ের কিছু হয়নি, সে জাস্ট সেন্সলেস হয়ে গেছে। সুনিয়ংকে কাংয়ের হাতে তুলে দিয়েই সিয়ং দুর্বল হয়ে বসে পড়ে। কাং খেয়াল করে সিয়ংয়ের পেটে মারাত্মক জখম হয়েছে এবং গলগল করে রক্ত বের হচ্ছে। কাং বোনকে শুইয়ে রেখে সিয়ংকে সামলাতে যায়। সিয়ং বলে, আমি জানতাম ছোটবেলায় তুই খাবারগুলো বোনের জন্য নিয়ে যেতি, তাই আমি তোদের জন্য 1 প্যাকেট খাবার আনিয়ে রেখেছিলাম। তুই চলে যাবার পরে খেয়াল হয় আমি প্যাকেটটা দিতে ভুলে গেছি, তাই ওটা দিতে তোর পিছু নিয়েছিলাম। তখন তোর বাড়ির কাছে গিয়ে তোর মাকে আমার বাবার সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাই। সেদিন যদি আমি তোর পিছু না নিতাম তাহলে আমাদের সম্পর্ক বন্ধুর মতোই থাকতো। আমি আমার বন্ধুকে মেনে নিতে পারি, কিন্তু ভাইকে কখনোই মানতে পারবো না। আসলে সিয়ংয়ের বাবার চরিত্র খারাপ ছিল, তাই সন্দেহ হয়েছিল কাং তার বাবার অবৈধ সন্তান। এই জন্যই পরের দিন থেকে সিয়ংয়ের আচরণ চেঞ্জ হয়ে গিয়েছিল। এত বছর পরে সিয়ং আজ অবশেষে সত্যিটা স্বীকার করে। যাই হোক, এরপরে সিয়ংকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে জুহি নামের একটা মেয়ে নিজের বাড়িতে নিজের ঘরেই শান্তিতে ঘুমাচ্ছিল। তখন কেউ একজন এসে তাকে খুন করে চলে যায়। এর ঠিক পরপরই তার বাড়ির কাছাকাছি জায়গা থেকে 2 জন পুলিশ অফিসার কিবেয়মকে গ্রেপ্তার করে। তবে কিবেয়ম তাদের হাত থেকেও পালিয়ে যায়। তবে কি কিবেয়মই আসল খুনি? যদি সেই আসল খুনি হয় তাহলে এত বছর আসল খুনি ধরা না পড়ার কারণ কি? বন্ধুরা, সব রহস্যের এখানেই শেষ নয়, এ তো সবে রহস্যের শুরু। রহস্যের নতুন জট নিয়ে আমরা আবারও পরের পর্বে ফিরে আসব। তাই নিজেদের মতামত জানিয়ে এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।